হ্যালো। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ওয়েব টেমপ্লেট বা টেমপ্লেট ফর দা ওয়েব ডিজাইন, বা যেটাকে বলা হচ্ছে ইউআই ডিজাইনের একটা বেসিক বিষয় দেখব। এখান থেকে কিভাবে আসলে এগুলো কাজ করে, বা এই টেমপ্লেট ডিজাইনের কি কি বিষয়গুলো আছে, লেআউট। এরপরে হচ্ছে আমরা যেটা করব, ডকুমেন্ট সাইজ কেমন হয়, এটা সেট আপ করবো কিভাবে, এবং একটা ছোট আমরা ইউআই করে দেখাবো। তার আগে প্রত্যেকবারের মতো আমরা একটা থিওরি জানা দরকার। আচ্ছা, আজকের ক্লাসটা অনেকের জন্য অনেক বড় কিছু হবে যদি নিতে পারেন। এটি এভরি ডিজাইনারের জন্য প্রয়োজন, শুধু একজন ইউআই ডিজাইনারের জন্য না, প্রত্যেকটা ডিজাইনারকে এইভাবে চিন্তা করা উচিত বা এই রুলস গুলো মেইনটেইন করা দরকার। প্রথমেই আমরা যেহেতু ইউআই ডিজাইন নিয়ে কথা বলবো, আমরা একটা ডেফিনেশন দরকার। হোয়াট ইজ ইউআই ডিজাইন এন্ড ইউএক্স ডিজাইন? ওয়েব টেমপ্লেটটা মূলত আমরা যদি একটু সার্চ করে দেখি, ওয়েব টেমপ্লেট ডিজাইন, অথবা আমার একটা ডিজাইনই ওপেন করে দেখায়, মেবি আপনারা দেখছেন, তারপরও কোর্সে আচ্ছা দেখায় ইয়ে দেয় না, স্ক্রিন যায় নাই। সবাই তো আছে নাকি ক্লাসে? আচ্ছা দেখেন, আমরা যদি একটু খেয়াল করি এখানে, কমপ্লিট ডিজাইনটা না দেখায় আমার এই কাজটা চলতেছে আর রানিং একটা প্রজেক্ট দেখে। দেখা যাচ্ছে তো স্ক্রিন নাকি? আচ্ছা, এইটাকে বলা হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন বা ইউআই ডিজাইন। আমরা যদি এখান থেকে একটু ইউআই ডিজাইন কাকে বলে এবং ইউএক্স ডিজাইন কাকে বলে, যেটা হচ্ছে ওয়েব টেমপ্লেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন, অর্থাৎ যেটা ভিজুয়ালি আমরা দেখি ইন্টারফেসটা, এটাকে ইউআই বলা হয়। আর ইউজার এক্সপেরিয়েন্স হচ্ছে এর ব্যাক এন্ডে যে বিষয়গুলো থাকে, এর বাটন কোথায় থাকবে, এর ক্লায়েন্ট সাইকোলজি বা কোথায় কোন বিষয়গুলো থাকবে, এই স্ট্রাকচারটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আমরা যদি রিয়েল একটা এক্সাম্পল বলি, কি দিয়ে বলবো, ধরেন আমরা একটা বাড়ি তৈরি করব। আমরা বাড়ির যে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো থাকে, ধরেন এর স্ট্রাকচারটা কোন দিকে উঠবে, কিচেন কোথায় থাকবে, বাথ কোথায় থাকবে, আপনার হচ্ছে বেড কোন দিকে থাকবে, লাইট গুলো কোথায় থাকবে, এই যে পরিকল্পনাটা বা স্কেচিং করা বা স্ট্রাকচারটা ডেভেলপ করা, এই স্কেচিং ডেভেলপটাকে বলা হয় ইউএক্স বা ইউজার এক্সপেরিয়েন্স, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইউএক্স ডিজাইন। এবং এটা যখন আপনি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবেন ওই আইডিয়ার উপর বা ওই স্ট্রাকচারের উপরে, তখন যেটা দাঁড় হবে, যে ভিজুয়ালাইজেশনটা হবে, এটাকে বলা হচ্ছে ইউআই ডিজাইন। বুঝতে পারছেন কি ইউআই এবং ইউএক্স এর মধ্যে পার্থক্য? হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলা হচ্ছে ইউআই ডিজাইন, এবং এটার স্ট্রাকচারাল যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা থাকে, এটাকে বলা হচ্ছে ইউএক্স ডিজাইন। এখন আমরা একটা থিওরিটিক্যাল বিষয়ে আসব। এখানে বলা হচ্ছে নেলসন এন্ড মলিস এর 10টা প্রিন্সিপাল বা ইন্টারফেস বা ইউআই ডিজাইনের গাইডলাইন। এটা শুধু ইউআই না, এটা এভরি ডিজাইন গাইডলাইন ধরতে পারেন। প্রত্যেকটা ডিজাইনারকে এই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে, তাহলেই আপনি ডিজাইনার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, আদারওয়াইজ না। দেখা যাচ্ছে তো নাকি?
আচ্ছা, আমরা যদি এনাকে হচ্ছে ইউআই এর জনক বলা হয়। ইনি প্রথমে আসলে ইউজার ইন্টারফেস বা ইউএক্স নিয়ে কাজ স্টার্ট করেন এবং তিনি একটা প্রিন্সিপাল দিয়ে গেছেন। আমরা নিজেরাই এটা রিয়েল লাইফ আমি ট্রাই করছি এখানে আমার মতো করে সাজানো এবং চেষ্টা করব যে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে আমরা যেগুলো ইউজ করি এটার মাধ্যমে আপনাদের বোঝানোর। আমরা যদি প্রথমেই বলি তাহলে এটাকে বলা হচ্ছে ইউজেবিলিটি। এর আগে একটু বিষয় দেখে আসি আমাদের কি কি বিষয় আছে এই 10টার মধ্যে। প্রথমটাকে বলা হচ্ছে ভিজুয়ালিটি অফ দ্য সিস্টেম স্ট্যাটাস, একটা ভিজুয়াল স্ট্যাটাস থাকবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফ্যামিলিয়ার দ্য মেটাফোর এন্ড দ্য ল্যাঙ্গুয়েজ অথবা ম্যাচিং বিটুইন দ্য সিস্টেম এন্ড রিয়েল ওয়ার্ল্ড। এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইউজার কন্ট্রোল এন্ড ফ্রিডম। এর পরের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি এন্ড স্ট্যান্ডার্ড। আপনাকে একটা ডিজাইনের কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এরর প্রিভেনশন, অর্থাৎ একটা ইউজার কোন একটা কাজ ভুল করতেই পারে, তার জন্য আপনাকে তাকে অ্যালার্ম দিতে হবে বা এরর প্রিভেনশন একটা মেসেজ দিতে হবে। রিকগনিশন রাদার দ্যান রিকল। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, জাস্ট পয়েন্ট গুলো আগে দেখি, তারপরে আমরা ইন ডিটেইলস আলোচনা করবো এগুলো নিয়ে। এরপরে যেটা আসবে সেটাকে বলছে ফ্লেক্সিবিলিটি এন্ড এফিসিয়েন্সি। এরপরে আসবে অ্যাস্থেটিক এন্ড মিনিমাল ডিজাইন। এরপরে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে হেল্প ইউজার রিকগনাইজেশন এন্ড ডিয়াগনোর এন্ড দ্য রিকভার ফ্রম এরর। সাউন্ডটা বন্ধ করেন। এবং লাস্ট এবং ফাইনাল যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেল্প এন্ড ডকুমেন্টেশন। এই বিষয়গুলো একটা ইউজার বা একজন ডিজাইনারকে, সে ভিজুয়াল ডিজাইনারকেও মাথায় রাখে ডিজাইন করতে হবে, তাহলেই আপনি ডিজাইনের যে মূল উদ্দেশ্য এটা বাস্তবে রূপদান করবে। আদারওয়াইজ এই শেপ নিলাম, এটা নিলাম, সেটা নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড জানি না, এটা দিয়ে আসলে ডিজাইনার বলা যাবে না নিজেদেরকে। তো আমরা যদি একটু ফার্স্ট থেকে বলি যে বিষয়গুলো আছে, শুনতে পাচ্ছেন কি সবাই? আচ্ছা, প্রথমেই বলা হচ্ছে ভিজিবিলিটি অফ দ্য সিস্টেম স্ট্যাটাস। আপনি যে ডিজাইনটা করবেন বা যে ইউআই বা ওয়েব টেমপ্লেটটা করবেন, এখানে ভিজুয়ালি একটা সিস্টেম স্ট্যাটাস থাকবে, যেটা আমরা যদি বলি অলওয়েজ এটা ইউজারকে, যিনি এটা ব্যবহার করবে তাকে একটা ইনফরমেশন দেবে যে তুমি এতটুকু। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি সেটা হচ্ছে ধরেন গুগল ড্রাইভে আপনি কোন একটা আপলোড করতেছেন, ফাইল আপলোড করতেছেন, ওখানে কিন্তু আপনাকে একটা স্ট্যাটাস দেওয়া হচ্ছে তোমার এত পার্সেন্ট গেছে বা এত এমবি চলে গেছে। অথবা আপনি কোন একটা মেইল সেন্ড করতেছেন, ওখানে কিন্তু আপনাকে একটা স্ট্যাটাস দেওয়া হচ্ছে তোমার এত পার্সেন্ট গেছে বা তোমার ইমেইলটা অলরেডি সেন্ড হয়ে গেছে। আমরা যদি একটা ব্যাটারির কথা বলি, আমাদের এরকম ব্যাটারির একটা স্ট্যাটাস দেওয়া হয় যে তোমার এত পার্সেন্ট আছে, তোমার এই 31%, এটা দিয়ে কত মিনিট তোমার মোবাইলটা রান করা যাবে। তো এইরকম একটা ভিজুয়াল স্ট্যাটাস বা আমাদের ডিজাইনের মধ্যে শো করাইতে হবে, যাতে একজন ইউজার ইজিলি এই বিষয়টা বুঝতে পারে যে তার সিস্টেমটা সম্পর্কে একটা ইনফরমেশন তার কাছে চলে যায়। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ফ্যামিলিয়ার দ্য মেটাফোর এন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা এটাকে অন্যভাবে বলা যায় যে ম্যাচিং বিটুইন দ্য সিস্টেম এন্ড রিয়েল ওয়ার্ল্ড। যেটাকে আমরা যদি বলি যে সিস্টেমটা অবশ্যই একজন ইউজারের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, আমরা যারা ইউজার ইন্টারফেস ডিজাইন বা ভিজুয়াল ডিজাইনার হব, এটা ইউজারের ল্যাঙ্গুয়েজটা গ্রাফ করতে হবে এবং এটা হইতে হবে সার্বজনীন। সেটা হইতে পারে যে কোনো কান্ট্রি, কিন্তু আপনাকে এমন একটা
সিম্বল, এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা ফ্রেজ ইউজ করতে হবে যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মানুষই ইজিলি এটা বুঝতে পারে উইদাউট এনি হেজিটেশন। আমরা যদি একটা এক্সাম্পল দেই ফেসবুকের লাইক কমেন্টের বিষয়, ফেসবুকের লাইকিং গুলো কিভাবে কাজ করে বা কমেন্ট, এংরি, যদিও এটা আগে এতগুলো ছিল না। আমি এখানে একটা ফেস ইমপ্রেশন দেখেন, এই প্রত্যেকটা এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি, তারপরে প্রত্যেকটা ফেসের আন্ডারে আপনি আলাদা আলাদা কমেন্ট বা আলাদা আলাদা রিয়েক্ট দিবেন ফেসবুকে। যদি আপনার এইটা নরমালি হয় আপনি লাইক দিতে পারেন, অথবা এর স্মাইলিং বা এই ধরনের এংরি বাটনটা দিতে পারেন, বা এই ধরনের যে বিষয়গুলো দেখেন ফেস দিয়ে আপনি কোন একটা ইমেজকে ফেসবুকে পোস্ট করছেন, আপনার যারা রিলেটিভ বা ফ্যামিলিয়ার পার্সন থাকবে তারা তাদের যে মনের যে ভাষাটা প্রকাশ সেটা অথবা লাইকের মাধ্যমে অথবা যে রিয়াক্ট গুলো দিচ্ছে, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আর এই ভাষাগুলো অনেক, ফেসবুক যেটা ইউজ করছে অনেক সিম্পল একটা ভাষা, যেমন লাইক, কমেন্ট, লাভ, এংরি, এটা মোটামুটি যারা স্কুলে গেছে বা সবাই অর্ধশিক্ষিত বলেন বা হাই শিক্ষিত বলেন সবার কাছে এই ওয়ার্ড গুলো পরিচিত। তা আপনাকে একটা ডিজাইনে এমন কিছু সিম্বল, এমন কিছু ওয়ার্ড, এমন কিছু ইমপ্রেশন দিতে হবে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলিয়ার, যেটা সবাই ইজিলি বুঝতে পারে। এরপরে হচ্ছে ইউজার কন্ট্রোল এন্ড ফ্রিডম, আমরা যেটাকে বলা হয় যে ইউজারকে আপনাকে স্পেস দিতে হবে, যে একজন ইউজার যেন সেইটাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারে। আমরা যদি ফটোশপের কথাই বলি, আমরা যে এখান থেকে আমাদের তারা ডিফল্ট আকারে কিছু দিয়ে রাখছে, আমরা যদি নতুন একটা ডকুমেন্ট নেওয়ার কথা ভাবি, দেখেন এটাকে বলা হচ্ছে ইউজার কন্ট্রোল এন্ড ফ্লেক্সিবিলিটি। আপনাকে তারা নির্দিষ্ট একটা ডকুমেন্ট তারা সাজেস্ট করছে, তারপরেও কিন্তু আপনাকে একটা কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে, যেটা হচ্ছে আপনি কাস্টমলি এটা নিজের মতো তৈরি করে নিতে পারবেন, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন। আমরা যদি, যেহেতু ফেসবুক নিয়ে আমরা পরিচিত, আমরা এটা দিয়ে বল, আচ্ছা এই এক্সাম্পল গুলো কি বুঝতে পারছেন? হ্যালো, দেখেন আমরা যে বললাম যে ইউজারের একটা ফ্লেক্সিবিলিটি এবং কন্ট্রোল থাকতে হবে, আমরা এই সফটওয়্যারটা ইউজ করতেছে, আমাকে একটা মানে কন্ট্রোলিং সিস্টেম এবং ফ্রিডম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তারা একটা ডকুমেন্টেশন আমাকে ফিক্স করে দিয়ে রাখছে, এইটাই ফিক্সড না, আপনাকে একটা নির্দিষ্ট কাস্টমাইজেশনের জন্য একটা পাওয়ার বা ফ্রিডম বা কন্ট্রোলিং পাওয়ার দেওয়া হয়েছে। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ফেসবুকের কথা বলি, ফেসবুকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখন আপনাকে যদি বলা হয় তো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না, আপনি আপনার যে ইমেজ দিবেন ওয়ার্ল্ড মানে সারা জীবন এইটা ইউজ করতে হবে, আপনি কোন একটা পোস্ট করেছেন এই পোস্টে এডিট করতে পারবেন না, এটা আসলে ইউজার ফ্লেক্সিবিলিটি হলো না, সরি ইউজারের কন্ট্রোল দেওয়া হলো না। আপনাকে ইউজারের কন্ট্রোলটা তাকে দিয়ে দিতে হবে যাতে সে এটা তার নিজের মতো করে কাস্টমাইজ বা নিজের মতো করে ইউজ করতে পারে। সাউন্ড আসতেছে কার ভাই, বন্ধ করুন। হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, যেমন তাকে, যেমন সে চাইলে আনডু করতে পারবে, রিডু করতে পারে, চেঞ্জ স্ট্যাটাস করতে পারে, এভরিথিং যাতে সে করতে পারে তার একটা ফ্লেক্সিবিলিটি বা সরি কন্ট্রোল এবং ফ্রিডম দিতে হবে তাকে। প্লাস এরপরের যে বিষয় হচ্ছে কনসিস্টেন্সি এন্ড স্ট্যান্ডার্ড, আপনাকে কোন একটা জিনিসের কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইনকে ভিজুয়ালাইজেশন সুন্দর করার জন্য এখানে একটা বিষয় দিলেন ওখানে একটা বিষয় দিলেন, তা হবে না। যে ইন্টারফেস ডিজাইনে শুড দা ইনশিওর দা বোথ গ্রাফিক্স এলিমেন্ট এন্ড দা টার্মিনোলজি এন্ড মেইনটেইন দা অ্যাক্রস দা সিমিলার প্ল্যাটফর্ম, আপনাকে একটা সিমিলার প্ল্যাটফর্ম দাঁড় করানো লাগবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, ধরেন ফেসবুকের আপনি একটা পোস্ট দিয়েছেন, পোস্ট দেওয়ার পরে আপনি এমন একটা পিকচার দিয়েছেন যেটা দিয়ে রিয়্যাক্ট করবে মানুষ, ধরেন হাসবে। এখন মানুষ কিন্তু প্রথমেই আপনাকে যে ফিলিংসটা আসবে সেটা হচ্ছে তার ভিতরে যে ফিলিংস রিয়্যাক্ট করবে, কিন্তু আপনি কি করছেন, প্রথমেই তাকে কমেন্ট লেখার একটা জায়গা দিয়ে দিছেন, নিচের দিকে তারপরে অনেক কিছু স্ট্যাটাস আছে বা বিভিন্ন ধরনের কমেন্ট গুলো আছে, তার নিচে গিয়ে যে যদি স্ট্যাটাস বারটা দেওয়া হইতো, আমরা যদি এখান থেকে একটু দেখি,
ধরেন আমাদের এখানে লাইকিং সিস্টেম বা শেয়ার আদার্স বিষয়গুলো না দিয়ে আগে কমেন্টের সেকশন গুলো যদি দেওয়া হইতো যে তোমাকে কমেন্ট করতে পারবা, তাহলে কিন্তু আসলে এটার কনসিস্টেন্সিটা থাকলো না। তার কারণ মানুষ প্রথমেই রিয়াকশনে যায়, তারপরে না রিয়াক্টের পরে সে কি রিয়াক্ট করবে তার উপরে ডিপেন্ড করে সে কমেন্ট লিখবে। তারপরে সে কি করবে, কমেন্ট যদি লেখে এই কমেন্টটাকে সে যদি আরো অন্যের কাছে পৌঁছাইতে চায়, শেয়ার করতে চায়, বা এই বিষয়টা অন্য আরো কাছেও জানাইতে চাই, তাহলে সে শেয়ারিং দিবে। আপনি প্রথমেই যদি শেয়ার বাটন দিতেন, তারপরে কমেন্ট দিতেন, তারপরে লাইক দিতেন, তাহলে কিন্তু এটা কাজে লাগতো না। এই বিষয়গুলো হচ্ছে আপনার বলা হচ্ছে কনসিস্টেন্সি, একটা ডিজাইনের কনসিস্টেন্সি রাখতে হবে। এটা আমরা যারা প্রিন্ট ডিজাইন করি এটার মধ্যেও একই ভাবে কাজ করবে, আপনার ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। আমরা একটা সিভি নিয়ে কথা বলছিলাম, আপনি সিভিতে প্রথমে নাম দিছেন, ইমেজ দিছেন, তারপরে কি দিছেন যে হবিস দিছেন, তারপরে দিছেন এই হচ্ছে এডুকেশন, এরপরে দিছেন আদার্স যে বিষয়গুলো, এটা আসলে কনসিস্টেন্সি মেইনটেইন করতেছে না। আমরা যদি একটা এক্সাম্পল বলি, আর একটা এক্সাম্পল সেটা হচ্ছে জিমেইল। দেখেন জিমেইলের প্রথমেই হচ্ছে আপনাকে ইনবক্স দেওয়া হয়, তারপরে স্টার বা বিভিন্ন ভাবে কনসিস্টেন্ট ওয়েতে এটা সাজানো হয়েছে। তো এটাকে বলা হচ্ছে ডিজাইনের একটা কনসিস্টেন্সি আপনাকে মেইনটেইন করতে হবে এবং স্ট্যান্ডার্ড। আচ্ছা, ইরর প্রিভেনশন। ইরর প্রিভেনশনটা কি বিষয়, যে অনেক সময় হতে পারে যে আপনি কোনো একটা কাজ করতেছেন, করতে করতে হয়তোবা বেখেয়ালি ডিলিট বাটন প্রেস করে ফেলছেন। এটা যদি ইরর প্রিভেনশন মেসেজটা না আসতো, তাহলে কিন্তু ইউজার তার নিজের অজান্তেই তার ইম্পর্টেন্ট যে মেসেজ, এই মেসেজগুলো হারায় ফেলার সম্ভাবনা ছিল। আমরা যদি কোনো একটা ফাইলকে ডিলিট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আগে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে হোক বা গুগল ড্রাইভে হোক, বিভিন্ন জায়গায় আপনি যদি কোনো একটা ডিলিট করতে চান, তাহলে এরকম একটা মেসেজ শো করবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট। তাহলে এখানে ইয়েস অর নো আসবে, অথবা ইয়েস অর নো এই ধরনের যে মেসেজগুলো, ইয়েস অর নো অর ক্যান্সেল, এই ধরনের মেসেজগুলো দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ইরর প্রিভেনশন। অর্থাৎ একজন ইউজার যাতে তার ইম্পর্টেন্ট মেসেজগুলো থেকে বা ইম্পর্টেন্ট ফাইলগুলো না হারায় ফেলে তার অজান্তেই বা কোনো একটা ভুলের কারণে, যার কারণে আমাদের ইউজারকে একটা প্রিভেনশন মেসেজ বা একটা পপ আপ মেনুর মাধ্যমে তাকে জানাই দিতে হবে যে তুমি আসলেই এটা চাচ্ছ কিনা। এরপরের যে বিষয় রিকগনিশন রাদার দ্যান রিকল। অর্থাৎ আপনি এমন একটা ডিজাইন করবেন যাতে একজন ইউজারের মেমোরিতে প্রেসার না, লোড না আসে। আমরা যদি দেখি যে ধরেন এক্সাম্পল, আপনি একটা এমন একটা করছেন, ও এটা নিয়ে স্টাডি করতে 2 বছর যাবে, তারপরে না এটা করবে, কি করবে এটা তো বুঝতে পারতেছেন। আমরা যদি গুগলে দেখি একটা রিয়েল এক্সাম্পল, দেখেন এইটার এখানে বলা হচ্ছে রিকগনিশন রাদার দ্যান রিকল। আমরা যদি লিখি ফ্লায়ার, আমাকে কিন্তু কিছু দেখেন, আমি যখন ফ্লায়ার লিখে ফেলছিলাম তখন আমাকে গুগল কিছু সিমিলার কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এই যে সাজেশনটা দেওয়া, এটাকে বলা হচ্ছে রিকল করা, আপনাকে হচ্ছে রিকল করবে। এই যে দেখেন আপনি হাউ টু স্টার্ট বা হাউ টু যেটাই দেন, আপনি এটা লিখছেন, একজন ইউজার যেখানে যাওয়া দরকার সেই রিলেটেড কন্টেন্টেই কিন্তু সে ড্রাইভ করতে পারতেছে। এটাকে বলা হচ্ছে ইউজার রিকগনিশন রাদার দ্যান রিকল। এরপরে বলছে ফ্লেক্সিবিলিটি এন্ড এফিসিয়েন্সি। এটা আমরা মোটামুটি সবাই জানে। ধরেন আপনাকে বলা হলো যে তোমার নাম, আচ্ছা তুমি একটা ফর্ম পূরণ করবা তোমার রেজিস্ট্রেশনের জন্য। এখানে আপনি কি করছেন, একটা এক্সাম্পল ধরেন, আপনি জাস্ট শুধু ফর্মের মধ্যে কিছু ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিছেন। এখানে আপনি যদি ব্ল্যাঙ্ক স্পেস না দিয়ে এইরকম রেডিও বাটন করে দিতেন, হইতে পারে সেটা অনলাইনে, তাহলে কিন্তু তাকে অনেক ফ্লেক্সিবল হতো, সে জাস্ট এটাকে সিলেক্ট করে দিত। অর্থাৎ টিক মার্ক দেওয়া, আমরা যে এই যে বিষয়গুলো থাকে, এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এফিসিয়েন্সি। অর্থাৎ আপনার ডিজাইনের মধ্যে আপনার ফ্লেক্সিবিলিটি, আপনি চাইলেই মুভ করতে পারবেন, চাইলে এখানে ওখানে যে কোনো কিছুতে
রিঅ্যারেঞ্জ করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটি গুলো একজন ডিজাইনারকে দিতে হবে আমাদের, সরি ইউজারকে। এরপরে বলছে অ্যাস্থেটিক এন্ড মিনিমাল ডিজাইন, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ ডিজাইন করি ঘিজি ডিজি, অনেক বেশি শেপ, এর মধ্যে মিনিংস থাকে না। আমাদের ট্রাই করতে হবে অ্যাস্থেটিক এবং মিনিমাল ডিজাইন গুলো করার জন্য। অ্যাস্থেটিক এন্ড মিনিমাল ডিজাইন অর্থ যে এই যে আপনি ডিজাইনের মধ্যে শুধু টেক্সট ইউজ করবেন, সিম্পল কিছু ইউজ করবেন তা না। ধরেন একটা এক্সাম্পল, আপনাকে বলা হলো যে আপনার নাম কি, আপনি জাস্ট আপনি যদি বলেন আমার নাম ফরহাদ শেখ, কিন্তু আপনি কি করতেছেন, বলতেছেন আমার দাদার নাম ছিল এইটা, আমার বাবার নাম ছিল এইটা, আমি এখান থেকে এই করছি সেই করছি, দেন শেষে এসে আপনি আপনার মেইন মেসেজটা দিলেন যে আমার নাম ফরহাদ শেখ। তো এইটা হচ্ছে ঘুরানো পেছনে, এই উপরের ইনফরমেশন গুলো দরকার ছিল না। অর্থাৎ ডিজাইনে যে ইনফরমেশনটা যেখানে দরকার, যতটুকু দরকার আমরা ততটুকু ইউজ করব, এক্সট্রা কোনো কিছু ইউজ করা যাবে না। এরপরে যে বলা হচ্ছে হেল্প ইউজার রিকগনাইজ ডিয়াগনোজ এন্ড দা রিকভার দা ফ্রম এরর। অর্থাৎ এটা হচ্ছে এরর প্রিভেনশনের মতো। আপনি যখন কোনো একটা, ধরেন আপনি ফেসবুকে লগইন করতেছেন, আপনার পাসওয়ার্ড ভুল হয়েছে, তখন আপনাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে তুমি, তোমার হয়তোবা ইমেইল অথবা পাসওয়ার্ডের মধ্যে কোথাও ভুল আছে, এই যে স্পেসিফিক করে দেওয়া দিয়ে আপনাকে বলা হলো, অথবা যদি নেট কানেকশন না থাকে তখন আপনাকে বলে দিতেছে স্ট্যাটাসের মাধ্যমে ইওর কানেকশন নট স্টেবল বা এইরকম যাই মেসেজ আছে। এই যে ইউজারকে হেল্প করার জন্য যে মেসেজগুলো দেওয়া হচ্ছে বা এই রিকভারি করার জন্য, এরর থেকে রিকভারি করার জন্য যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে অবশ্যই আপনার থাকতে হবে। দেন ফুল এন্ড ফাইনাল যেটা হেল্প এন্ড ডকুমেন্টেশন। ধরেন আমরা যখন লগইন কোনো পেজ দেখি, আগের লগইন পেজগুলোতে এরকম ছিল না, এটা ইউজার এক্সপিরিয়েন্স গ্রো করার কারণে আস্তে আস্তে এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের মধ্যে। আমরা যদি দেখি যে আমাদের একটা মেম্বার লগইন পেজ লাগবে, আপনি এখানে কিছু দিল না, জাস্ট শুধু একটা সাইন দেওয়া হইলো, তো এখানে এই সাইন গুলো দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে যদি লিখে দেওয়া হয় যে তুমি তোমার ইমেইল দাও এবং ফোন নাম্বার বা পাসওয়ার্ড দাও, দেন লগইন করে, এই যে মেসেজ গুলো, এটাকে বলা হচ্ছে হেল্প এন্ড ডকুমেন্টেশন। আশা করি ওভারঅল এই 10টা বিষয় মনে মানে বুঝতে পারছেন, এবং অবশ্যই এই 10টা বিষয় মেইনটেইন করে একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন বা ইউআই ডিজাইনারকে অথবা একজন ভিজুয়াল ডিজাইনারকে এই বিষয়গুলো মাথায় রেখে একটা ডিজাইন দাঁড় করাতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ডিজাইন আসলে আপনারা যেমন চিন্তা করেছেন, এর আগে অনেকে হয়তো বা ইউটিউবিং বা বিভিন্ন জায়গায় ইয়ে করেছেন, কিন্তু ডিজাইন কি আসলে ওই রকম মনে হয় আপনাদের কাছে? হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন দেখি। স্যার, ওই যে গ্রুপে ফিল করা গেছে। আচ্ছা দেখেন, আমি একটা যেটা বলতেছিলাম, কোথায় যেন ছিলাম, আমি একটু মন ভোলা মানুষ তো। আমরা ওই যে আচ্ছা হ্যাঁ, মনে হয়েছে। আচ্ছা আমরা যেটা, আচ্ছা এটা শেয়ার করি না? দেখা যাচ্ছে? আচ্ছা, পরে আসি এইটাতে, আগে কথা বলে নেই। সেটা হচ্ছে, ধরেন আমরা অনেকেই মার্কেটে যেতেই আপনি ওই, অনেকেই দেখা যায় আমরা নরমালি যারা চাকরি করি বিভিন্ন অফিসে, সারা জীবন জব করে, ওই প্রথমে যেভাবে ঢুকছে সারা জীবন মরার আগ পর্যন্ত ওই একই স্ট্যাটাসই থাকে তার। তার না হয় কোনো অর্থনৈতিক উন্নয়ন, না হয় কোনো পদোন্নতি। আমরা যদি এই জায়গাগুলো চিন্তা করি না, তাহলে আমরা নিজেরাও চিন্তা করতে পারবো, কিন্তু ওখানে কারা পদোন্নতি পায়, ওখানে কারা বেশি সম্মানিত হয়?
যারা এক্সট্রা কিছু বিষয় জানে, অর্থাৎ ওভারঅল একটা থিম দিতে পারবে আপনাকে। আপনি কোন ধরেন আরএফ মানে প্রাণ কোম্পানির জন্য একটা চিপসের অ্যাড বানাচ্ছেন, তো এই অ্যাড বানানোর পিছনে যদি তাকে হিস্ট্রি বুঝাইতে পারেন, আপনি কোন বিষয়গুলো থেকে কোন কোন বিষয়গুলো নিয়ে ডিজাইন করছেন, আর একটা লোক বা আর একটা ডিজাইনার জাস্ট শুধু ডিজাইন করে দিছে, আপনি বলেন কাকে প্রেফার করা হবে, এবং আপনি যদি বেশি ডিমান্ড করেন পেমেন্টের, তাহলেও আপনাকে দিতে বাধ্য। এই জন্য আমি বলি যে কিছু শেখেন, শিখে আসেন, অনেক রিল্যাক্সে কাজ করবেন। আমার হচ্ছে, আমি বারবারই বলি, আমি যদি মান্থলি $15 মানে অর্ডার পাই ফাইবারে, তাহলে অনেকেই আছে 2 মাসে যেটা ইনকাম না করে, আমার ওই 15টা অর্ডার থেকেই সেটা আসবে। তো এই জায়গাটাকে তৈরি করতে হবে আপনাকে। এটা রিয়েল একটা এক্সাম্পল, আপনারা থাকা অবস্থায় আমি একটা প্রজেক্ট পাইছি, দেখাইছি না? ওই প্রজেক্টটা এখন কন্টিনিউ চলতেছে, এবং ওই একটা প্রজেক্টের কারণে আমি আপনাদের মেসেজ পর্যন্ত দেখাইছি। একটা প্রজেক্টের কারণে সে তার ওভারঅল যতগুলো প্রজেক্ট আছিল সবগুলোই আমাকে দিছে। এইটার পিছনে মেইন রিজন হচ্ছে আমি ডিজাইন করছি, এবং ডিজাইনের করার পরে তাকে ব্যাকগ্রাউন্ড গুলো বলছি যে আমি কেন এটা করলাম। যেমন এর আগে একটা দেখাইছিলাম, যেহেতু করোনা রিলেটেড, সে চাচ্ছিল একটু ব্রাইট কালার, আমি কেন ডার্ক কালার ইউজ করলাম, তার প্রথমে পছন্দ হলো না, তারপরে আমি বললাম এই কারণে, এই স্টাডিটার কারণে, বা আমি এই সেন্স গুলো থেকে তোমার এই ডিজাইন করেছি। তারপরে কিন্তু সে কনভিন্স হয়ে গেছে, এবং সে বুঝতে পারছে যে না, সে যেটাই করবে সে সেটা অবশ্যই রিসার্চ করে করতেছে। আর আপনি যদি এই ধরনের কিছু তাকে না বুঝাইতে পারেন, ও দুনিয়ার চেঞ্জ দেবে। অনেকেই আছে যে 50, 60, 70 বারও চেঞ্জ দেয় ফাইবারে, যে চেঞ্জ করো, এটা করো, সে করো। কিন্তু আপনি যদি একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন যে না, আমি এটা করার পিছনে এই লজিক আছে, তা আপনি তো লজিকই জানেন না, তাকে বুঝাবেন কি? এই হচ্ছে মোটামুটি বিষয়গুলা। আর অনেক কিছু থাকবে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং আমাদের সামনে আগায় যেতে হবে। এখন আমরা আসি একটা ভিজুয়াল, এখানে যে বিষয়গুলো আছে, ডকুমেন্টেশন বা ডকুমেন্ট সেটআপ করব কিভাবে, এই বিষয়গুলোতে আসি এবং একটা ডিজাইন করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ঠিক তো, কথা হচ্ছে আমাকে আগে নোট দেখাইতে হবে তারপরে। বললাম তো স্যার, আজকের ক্লাসটা বাদে সব নোট করতে একদম আপাতত যা দেখেছেন তাও স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে নেই, আজকে মাঝেরই করা। আচ্ছা ঠিক আছে, না মানে এটা যদি সময় না পাই স্ক্রিনশট দিতে। তাহলে আমরা একটা ওয়েব টেমপ্লেটের জন্য কি কি বিষয় লাগে তাহলে এইটা দেখি। আচ্ছা, আমি আপনাদের একটা অ্যাপ্রুভ করা ইউআই দেখাই, প্রিমিয়াম একটা ফাইলই দেখাই। আর এটাকে আপনার বানানো? হ্যাঁ, এটা আমি চলতেছে আর কি, এখনো কন্টিনিউ। আমি কি অন্যের ডিজাইন দেখাইছি আপনাদের এ পর্যন্ত? একটা গ্রাফিক রিভারের ফাইল এরকম থাকে, এটা যদিও আমার না, এটা ভাইয়ের ছিল আর কি। আমারটা দেখাই, অন্যের ডিজাইন দেখাবো কেন? ই কমার্সেরটাই দেখাই। দেখেন, আমরা যখন গ্রাফিক রিভারে, মেইনলি এখানে কিছু নাই, আপনারা তেমন ইমেজ গুলো নাই, এখানে একটা ইমেজ ছিল, এইটাকে বলা হচ্ছে নেভিগেশন। আচ্ছা, এইটুকু একটু বুঝি যে তো এটাও ডিজাইনের পার্ট, আমরা ওইটাই এখান থেকেই বুঝাই কোনটাকে কি বলা হয়। এটা এই উপরের যে বার, মির্জা ভাই আপনি একটু দেখেন, এই উপরের যে বার এটাকে বলা হচ্ছে নেভিগেশন বার, এটাকে বলা হচ্ছে হিরো এরিয়া বা হেডার। এরপরে হচ্ছে এই সেকশনটাকে বলা হচ্ছে, এটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে সেকশন। এই সেকশনটার নাম হচ্ছে অ্যাবাউট মি সেকশন। এটাকে হচ্ছে ডিসকভার, অর্থাৎ তারা যে এতে এসে নতুন যে কালেকশনের প্রোডাক্ট গুলো আসবে, যেমন নিউ অ্যারাইভাল। আচ্ছা, আমরা দেখি ইমেজটা আছে কিনা, তাহলে আরো বেশি সুবিধা হবে। আমার ক্লাস বোঝেন কি আপনারা, না শুধু স্যারকে খুশি রাখার জন্য হা হা করতে থাকেন? হ্যাঁ স্যার। কোথাও প্রবলেম হলে বলবেন, আমি যাতে ইমপ্রুভ করতে পারি জায়গাগুলো। 3-4 মেইল
ক্লাসে আমরা জয়েন করিনি। স্যার আচ্ছা দেখেন ওই ডিজাইনটা এমন ছিল, প্রথমে এরকম একটা লোগো থাকবে বা এটা হচ্ছে, আচ্ছা স্যার তবে হ্যাঁ বলেন। তাহলে এরকম একটা টেমপ্লেট দেওয়ার পরে সে কি ফুল টেমপ্লেটটা ওয়েবসাইটে আপলোড দেওয়ার পরে ইমেজগুলো রিপ্লেস করে নাকি ফটোশপ আগে ইমেজগুলো রিপ্লেস করার পরে চিন্তা আপলোড দেয়? ওই ইমেজ গুলো সে কোডিং করে চেঞ্জ করবে। এটা হচ্ছে একজন ব্যাক এন্ডে যারা থাকবে, আসলে আমার ওয়েবসাইটটা দেখায়, আমি যদি পারি, আমার হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে গেছে তো হোস্টিংটা নিতে হবে আর কি। আমি ওখান থেকে আপনাদের দেখাবো না কিভাবে এগুলো চেঞ্জ হয়। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডিজাইনার থাকে আর কি, ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ড থেকেও করা যায়। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন যেটা ওখানে ছিল। এই যে দেখেন ডিসকভারি সেকশনে এসে আমি যেটা করছি যে নতুন যে প্রোডাক্ট গুলো আসছে তার একটা দেখেন 19টা নতুন প্রোডাক্ট আসছে, আমি এটা বুঝাচ্ছি যে ছেলেদের মধ্যে থেকে কতগুলো আসছে বা মেয়েদের কতগুলো প্রোডাক্ট আসছে, এবং যে একটা ডিসকাউন্টের বিষয় রেখে দিছে আর কি। দেখেন এটাকে হায়ার আর কি বলে। আচ্ছা যাই হোক, এরপরে আছে লেটেস্ট কালেকশন। তাদের যে লেটেস্ট কালেকশন গুলো আসছে সে লেটেস্ট কালে এটা শর্টিং করে দেওয়া হয়েছে, ফিল্টারিং করতে পারবে সে। এই যে লেটেস্ট কালেকশন গুলো এখানে আসলো, দেন এই পেজ, এখানে আরো উপরে কিছু পেজ ছিল, ম্যানের কালেকশন গুলো ছিল, ওমেনের ছিল, ফিচার্স প্রোডাক্ট সব থেকে বেশি যেগুলো কিনছে এই ধরনের একটা এ দেওয়া হয়েছে, এবং লাস্টে একটা অফার করা হয়েছে তাকে, তুমি যদি আমাদের এই ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখো তাহলে 20% একটা ডিসকাউন্ট পাবা। এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে ডিজাইনের পুরো টপিকস গুলো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আপনি যেমন হ্যাঁ ভালো হয় হ্যাঁ, তা তো অবশ্যই। এটা প্রত্যেকটাই রিসার্চ এবং মানে সমসাময়িক বিষয়ের উপরে লক্ষ্য রেখে ডিজাইন করা। দেন আমি এই যেমন কনসিস্টেন্সির কথা বললাম না, ডিজাইনের কনসিস্টেন্সি, আমি একটা দেখেন এই ডিজাইনের সাইকোলজি গুলো বলি, আমি কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ডিজাইনের থিমটা দাঁড় করাইছি। সাপোজ আপনি প্রথমেই এসে হোম পেজটা দেখবেন, হোম পেজে দেখার পরে আমি যেহেতু আমাদের সম্পর্কে কিছু বলবো এই জন্য অ্যাবাউট মি সেকশনটা এন্ড ডিসকভারি সেকশনটা আমি তো নিচেও দিতে পারতাম, অন্য কোথাও দিতে পারতাম, এখানে কেন দেওয়া? অর্থাৎ সে যদি নিচে নাও যায়, অর্থাৎ এখানে ধরেন একজন মেয়ে ক্লায়েন্ট আসছে, এখন মেয়ে ক্লায়েন্ট এসে যদি এখানে প্রথমে ঢোকার পরেই এই পেজটা কিন্তু এট এ টাইমে দেখতে পারবে। সে যদি ধরেন এটা কয়েকটা বিষয়, প্রথমত যদি ধরেন এই ওয়েবসাইটে ঢুকছে, সে আগের কোনো সাবস্ক্রাইব করা মানে আমাদের ইউজার হয় বা বায়ার হয়, তাহলে সে দেখবে যে আসলে নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা। পুরাতন হলে তো তার এই ওয়েবসাইট ঘাটার দরকার নেই। তার মানে আমি তাকেই প্রথমেই একটা, এই ওয়েবসাইটে তোমাকে থাকতে হবে, এইটা থাকার জন্য তাকে বাধ্য করছি। হ্যাঁ, আমি তাকে থাকার জন্য বাধ্য করছি যে কেন তুমি এখানে থাকতে হবে, তার কারণ তুমি আসছো, থাকো। এই যে দেখো নতুন 19টা প্রোডাক্ট আমার আসছে। তারপরে এখন এইটা গেল একটা পার্ট সাইকোলজি। দ্বিতীয় সাইকোলজির বিষয়টা মাথায় রেখে করা হয়েছে। দ্বিতীয়টা বিষয় হচ্ছে ধরেন এখানে ম্যান এবং ওমেন দুই ধরনের মানুষ, এটাই অডিয়েন্সই আসতে পারে। এখন দেখা গেল একজন ম্যান এখানে ভিজিট করতে আসছে, কারণ সে হয়তোবা ভাবতে পারে যে এটা আসলে শুধু ছেলেদের কালেকশনে আছে। ও যদি এখানেই প্রথমেই বুঝে ফেলে যে এটা ছেলে এবং মেয়ে দুইজনেরই কালেকশন আমি এই ওয়েবসাইটে পাবো, তাহলে কিন্তু এখানে স্টে করবে, অবশ্যই এই ওয়েবসাইটে সে ঘাটাঘাটি করবে। দ্বিতীয়, তাকে সাইকোলজিক্যাল একদম গ্রাফ করছি, তুমি থাকো, সমস্যা না, আমাদের শুধু নতুন প্রোডাক্ট আসছে মানে পেমেন্ট অনেক বেশি হবে তা না, বা এই বিষয়গুলো আছে, তুমি থাকো। থাকলে হচ্ছে আমি সেলের উপরে কিন্তু আমাদের অফারও চলতেছে। তার মানে একজন ইউজারকে
বাধ্য করে আমি এখানে রাখবো, এখানে থাকতে হবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি কোন একটা বায়ারকে এই টেমপ্লেটটা দেওয়ার পরে এই বিষয় শুধু কিছু বলবো না, আমি এই সেকশনটার কথা তাকে বুঝাই, ও বাধ্য হবে আপনার থেকে কাজ করে নিতে, এবং আপনি যে পেমেন্ট চাবেন সেটা বাধ্য হবে সে পেমেন্টটা করতে। আমি যদি সিম্পলি, আপনি এই টেমপ্লেটটা ডিজাইন করে $100 পেতে পারেন, কিন্তু আমি যদি আমি তাকে এই সাইকোলজি বোঝানোর পরে $500ও চার্জ করি, ওর কোনো কষ্টই হবে না, ওর ভিতরে কোনো ফিলিংস হবে না, ও আরো বেশি দিতে চাবে। তার কারণ ও যে জিনিসগুলোর জন্য ওয়েবটা ডেভেলপ করতে চাচ্ছে, এই জিনিসটা ডেভেলপ করতে চাচ্ছে, তা কিন্তু সম্পূর্ণটা এই ডিসকভারি সেকশনের মধ্যেই আছে। আমি তার তো দরকার একজন ভিজিটর এখানে এসে থাকুক এবং লং টাইম থাকুক, যাতে তার পেজ র্যাঙ্ক করে এবং ওয়েবসাইট র্যাঙ্ক করে এবং তার প্রোডাক্ট গুলো কেনে। এখানে কিন্তু আমি তাকে বাধ্য করছি, সাইকোলজিক্যাল। আপনি জোর করে ঘাড় ধরে বসায় রাখবেন, এটা হবে না। আপনি হচ্ছে সাইকোলজিক্যাল বসায় রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দেই, কিছু বলে ফেলছে, এখন আমাদের টপিকসে আসি। এটুকু বুঝতে পারছেন? আর এখানে এই কালার কনসেপ্টের একটু যদি এটা বলতেন, সাইকোলজিটা বলতেন। কালার কনসেপ্ট সবকিছু সাইকোলজি শুনলে কেমনে হয়? কালার হচ্ছে, এখানে অরেঞ্জটা মূলত একটা জয়ফুল কালার আর কি, আনন্দদায়ক। তাই এখানে আসলে অরেঞ্জ কালার এবং ইয়েলো কালারটা দুটোই হচ্ছে আনন্দ টাইপের বোঝায়। তা আপনার পোশাকের ক্ষেত্রে সাধারণত যে আমরা পোশাক পরলে, পোশাকের ক্ষেত্রে এই কালার গুলো সব থেকে বেশি যায় আর কি, যার কারণে আমি এই কালার গুলোকে রিসার্চ করে, আর যেটা বললাম যে এটার মাধ্যমে আপনার মানুষের এটা জয় বা আনন্দ ফিলিংস শেয়ার করা যায়। ফিলিংস অর্থাৎ আপনি নতুন কোনো পোশাক পরলে আপনার একটা গুড ফিলিংস হবে, আর এই কালারটা দ্বারা ওই ফিলিংস গুলো বোঝানো হয়। মানে কি বলে এটাকে, অরেঞ্জ এবং ইয়েলো কালার। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোশ্চেন? ভাই এগুলো ইমপ্লিমেন্টেশন করা শিখতে হবে। শুধু এখানে কোর্স করে এসে জি স্যার। বাসায় গিয়ে বসে, আপনারা তো দুই একজন দেখি করে কিছু বিষয়, কিন্তু আর বাকি সব কিছু আপনাদের কথা বলতেছেন। আমি তো অনেক স্টুডেন্ট পড়াইছি এর আগে। কিছু স্টুডেন্ট আছে যারা রিসোর্স শুধু কালেক্ট করবে। আমার কাছে যত রিসোর্স আছে, মকআপ থেকে বলেন বা আদার্স যে বিষয়, এরা শুধু যারা পেইড কোর্সে অবশ্য ওই বিষয়গুলো থাকেই, ওদের টার্গেটই হচ্ছে ওই রিসোর্স গুলো নেওয়া। স্যার আমার এটা দেন, স্যার আমার এটা দিবেন না, স্যার আমার একটা পেইড থিম দেন, পেইড। কিন্তু কাজের বেলায় ওই যে নিয়ে যায় দেখবেন গুগল ড্রাইভ ফুল হয়ে গেছে, কিন্তু কাজের বেলায় কিছুই নাই। কিন্তু কিছু আছে যারা রিসার্চ করে এবং যা দিতেছি সবাই হবে না, এটাই স্বাভাবিক। আর এর আগে বলছে না, খেলাফতি সবাইকে দেওয়া যায় না। খেলাফতি যারা নিতে চায় এবং ক্যারিয়ার, এখানে মিনিংফুল একটা ক্যারিয়ার, এবং আপনাকে টার্গেট রাখতে হবে, আমি যাই করি না কেন আমি রাজত্ব করব, আমি রাজত্ব করতে আসছি, পরাধীনতার জন্য না। স্কুলের জবে অ্যাপ্লাই করতেছেন, এনজিও এর জবে অ্যাপ্লাই করতেছেন, আবার বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতেছেন, তার মানে আপনার নিজেই তো নিজের উপরে কনফিডেন্স নাই, নিজেই তো চান না আপনি কোন জবটা করবেন। আপনি প্রাইমারিতে জব করতে চান, বিশেষ করে মেয়েরা, আপনি লেগে থাকেন, কোথাও আর যাওয়ার দরকার নেই। বিশ্বাস করেন, 1 বছর শুধু স্টাডি করবেন, কিভাবে কোশ্চেন হয়েছে বিগত বছর, কিভাবে কোশ্চেন আসছে, কোন প্যাটার্নের কোশ্চেন হয়, কোন কোন বিষয়গুলো গাধার মতো পড়ার দরকার নেই। স্পেসিফিক টপিকস গুলো বের করেন স্টাডি করে, ওই যে বিজনেস কার্ড যেভাবে স্টাডি করা দেখাইছি, কমন কমন বিষয়গুলো বের করেন, বের করে এইটা আলাদা করেন। আপনি এই জায়গাগুলো পরের বছর শুধু ওই টপিকস গুলো শেষ করবেন, তারপরে এক্সট্রা যদি কিছু দরকার হয় তারপরের বছর, 3 বছর পরে অবশ্যই আপনার জব হবে। যদি জব না হয় পরে আমাকে বলেন। কিন্তু এইভাবে কয়জন আগায়? আপনি আজকে প্রাইমারিতে দিতেছেন, পরের দিন আবার ব্যাংকে। আপনি প্রাইমারিতে কোন কোশ্চেন প্যাটার্ন হয়, ব্যাংকে কোন কোশ্চেন প্যাটার্ন হয়, এনজিও তে কি ধরনের হয়, এই কিচ্ছুই তো জানেন না। আবার আপনি কি করতেছেন, চাকরির প্রিপারেশনও নিতেছেন, গ্রাফিক্স ডিজাইনও শিখতেছেন, এটাও করতেছেন সেটাও করতেছেন, আপনার টার্গেটই ঠিক নেই। আপনি যদি ক্রিয়েটিভিটি সেক্টরে আসেন, যে কোনো একটা সেক্টর নেন, আপনি যদি 24 বছর লেখাপড়া করতে পারেন, 3 বছর হবেই, চলবেই। আর 24 বছরের মধ্যে কিছু করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার পড়ালেখার পাশাপাশি করা উচিত ছিল। এখন আপনি কি করতেছেন, পড়ালেখার পাশাপাশি জব খোঁজার ক্ষেত্রে বিভিন্ন জিনিস চুজ করতেছেন, এটা দিয়ে হবে না।
স্টাডি লাইফে বিভিন্ন জিনিস চুজ করতে হয়। আপনি পড়ালেখা করতেছেন ধরেন ফিজিক্সে, এবং ওর পাশাপাশি বিভিন্ন কিছু শেখেন। আমার একটু ডিজাইন সেক্টর শেখা দরকার, একটু ড্রাইভিংটা শিখে রাখা দরকার, আমার হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করে আমার এইটা শেখা দরকার। আপনি পড়ালেখার পাশাপাশি ওইটা করতে পারতেন। যখন ইমপ্লিমেন্টেশনে আসছেন তখন তো ওইটা করে লাভ নাই, তখন আপনি পিছাইয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে যে এইটাও করতেছেন, ওইটা করতেছেন, সেটা করতেছেন, 30 বছর পার, এখন হতাশ। আমি বিয়ে করবো কিভাবে, বুড়া হয়ে যাচ্ছি, বাবা মাকে কিছু দিতে পারতেছি না, গ্রামে যাইতে পারতেছি না, এইটা হয়েছে সেটা হয়েছে। হয় যদি বেশি বিবেকবান হন তাহলে আত্মহত্যা করবেন, না, না হলে আত্মহত্যা করেন, আর তা না হলে পাগল দেবদাস হয়। তো এটা হচ্ছে আপনি নিজেই দায়ী, এটার জন্য সিস্টেম বা আদার্স কোনো বিষয় দায়ী না। যাই হোক, এই বিষয়গুলো একটু মাথায়, আমার থেকে অনেকেই সিনিয়র আছেন, আমি এত বেশি বেশি বলাটাও আবার ঠিক না, যে আবার বলবেন খালি বক 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 করতেই থাকি। এই জিনিসগুলো মাথায় রাখেন, তাহলে লাইফে কিছু করতে পারবেন। আদারওয়াইজ আমার মনে হয় না কিছু করা পসিবল। ওই শুধু গাধার মতো সবাই, ওই যেমন গাধা যেমন পরিশ্রম করে, আমরাও এইরকম পরিশ্রম করব, শেষে দেখা যাবে যে আমও নাই সালাও নাই। আশা করি বুঝাইতে পেরেছি কিছুটা আপনাদের। কি বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা একটু কিন্তু ডোক। একটা জিনিস হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খেলাধুলা করছি, আমি লাইফে অনেক জায়গায় খ্যাপ খাটছি আর কি, খেললে। আমি অনেক ছোট ছিলাম, বললাম না, আরো সিনিয়র আমার অনেক ইচ্ছা ছিল, যদিও বিষয়টা হয় নাই কোনো এক কারণে। ভালো হয়েছে, খেলাধুলা হারাম। এই বিষয়টা জানবেন, আমরা বুটস্ট্র্যাপ নামে একটা ইয়ে আছে, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, আমরা একটু ওয়েবে দেখে আসি। বুট স্ট্র্যাপ গ্রিড সিস্টেম। ওয়েব ডেভেলপমেন্টটা এই গ্রিড সিস্টেমের উপরে, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। আপনাদের এখানে আছে দেখেন, রেসপন্সিভ টেমপ্লেট ডিজাইনের বিষয়, ডকুমেন্টেশন বেসিক, কোথায় গেল, ক্রিয়েটিং দ্য এইচটিএমএল সিএসএস ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইনটেইন করে করতে হয়। তো আমরা যদি বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম দেখে, অনেকগুলো লেআউট গ্রিড সিস্টেম আছে, যদি চান একটু পড়ে নিবেন। এই যে কলাম ডিভিশন বা এগুলো তো কোডিং এর বিষয়, আমরা একটু নিচে আসি আর কি। এই যে দেখেন, এই ধরনের ইকুয়াল কলাম থাকে, হাউ টু ওয়ার্ক। আমরা যদি যাই, কলামগুলো কিভাবে হয় দেখেন, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, এরকম হয় আর কি। এই ডিজাইনের এগুলো থাকে, যেমন আপনি 8টা সেকশনের, এটা সেকশন ওয়াইজ, আর একটা ডিজাইনকে 8টা গ্রিডে ভাগ করা যায়। আপনি 8টা গ্রিড এক পাশে নিছেন, 4টা এক পাশে নিছেন, এটা আবার এরকম করেও ভাগ করতে পারেন। আমরা দেখবো আর কি সিস্টেম, গ্রিড সিস্টেম গুলা। ম্যাথের মতো যে এগুলো কি জিনিস, কোনটা? এই যে তার এই কলামের নিচে নাম্বারগুলো নিচে এগুলো ম্যাথের এগুলো মতো এই যে ইংরেজিতে লেখা, এটা হচ্ছে কোড, এইগুলাই এইচটিএমএল করি কোড, এইগুলাই করি। ওকে কোডিং বলা হয় আর কি। আমরা যেটা ডিজাইন করব এটা কোডিং এর মাধ্যমে এখানে আসবে। দেখেন, আপনারা বুটস্ট্র্যাপ 4 একটা গ্রিড আমরা ডাউনলোড করলাম, এটা হচ্ছে উপরে রাখি। আর এই গ্রিড গ্রিড সিস্টেমটা আমি বানানো দেখাবো আপনাদের। এই যে এখানে যে গ্রিডটা দেখছেন না উপরে, আমরা একটু বুটস্ট্র্যাপটা দেখি। আচ্ছা, এখান থেকে দেখি। এই যে এখানে গ্রিড, এটাকে বলা হচ্ছে বুট সিস্টেমের গ্রিড সিস্টেম আর কি, বুটস্ট্র্যাপের। এখানে প্রত্যেকটা যে কলামের গ্যাপ, এই কলামের গ্যাপ হচ্ছে
65 করে, আর এবং এর মাঝে যে গাটার, এই গাটারের গ্যাপ দেওয়া আছে হচ্ছে 30 করে। বুঝতে পারছেন? এইগুলো অনেকগুলো সিস্টেমে এখন এটা আপডেট হয়েছে। আগে ছিল 1900 ফুল, যদি সাইজ বলে একটা ওয়েব পেজের আমরা ভিউ দেখি 1920 পিক্সেল, এই দিকে হচ্ছে 1920 হয় আর কি। আমাদের এটা 1920 ফুল সাইজ নিয়ে ডিজাইন করা। আমরা যদি দেখি দেখেন 1920 পিক্সেলের ডিজাইন করা, আর এর ভেতরের যে অংশটুকু অর্থাৎ এটাকে বলা হচ্ছে বক্স টাইপ ডিজাইন। এই বক্সের মধ্যে থাকে 1110 আর কি, এই পাশে মনে হয় বাদ গেছে 1110। এখন এটা আপডেট হয়েছে, যদি 1170 পিক্সেলে অনেকেই ডিজাইন করে, টোটালে মিলে হচ্ছে 1140 পিক্সেল আর কি। এর আগে ছিল 1170 দিয়ে ডিজাইন হইতো, এখন হচ্ছে 1120 এর মধ্যে এই মেইন কন্টেন্ট গুলো, যদি আমরা এটাকে বলে সেফটি ধরে নিতে পারেন, আপনারা ইউআই এর সেফটি মার্ক বলে নিতে পারেন। আসলে আমরা এইগুলো হচ্ছে ডিজাইন করার দরকার নেই, আমরা এরকম বুটস্ট্র্যাপ গ্রিড নিয়ে এসে আসলে একটা প্লেস করেই করতে পারি। অথবা যদি আপনি এরকম করতে চান তাহলে আমরা একটা ওয়েব টেমপ্লেটের এতে যাই, নতুন করে এরকম একটা নিবেন। আমরা হচ্ছে ডকুমেন্টেশনের জন্য যাই, প্রথমে নিউ ফাইল থেকে নিউ এ যাবেন। আর এটা হাইড করা গেল কোনটা? এইটা তো জাস্ট দেখার জন্য, ওইটা তো সিস্টেমটা ফলো করার জন্য আমি হাইড করে রেখে ডিজাইন করছি আর কি। কারণ আমরা যদি ওয়েবে যাই, ওয়েবের কিছু প্রিসেট আছে, আমরা এটা দেখি। আমরা যদি ওয়েব মোস্ট কমন হইতেছে, কমন ইউজ নরমালি এখন এইটা হয়। এরপরে যদি আমরা ফুলটা দেখতে চাই 1440, এটাতে হয় 1920, কিন্তু কমন ইউজ এইটা হয়। তবে আমরা লার্জ ভার্সনটাই করব, এটা ফ্লেক্সিবল। যদি আপনি বড় থাম্বনেলে দেখতে চান তাহলে এইটা না হলে সাইটে কেটে যায় আর কি। তাহলে আমরা লার্জ একটা নিলাম। এখান থেকে হচ্ছে হাইটটা আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন। আমার সাধারণত 1080 থাকে, এটা 7000 এর মতো লাগে আর কি। এটা ডিপেন্ড করে আপনি কতগুলো নেবেন। এই হচ্ছে আমাদের একটা, আচ্ছা আমরা করে না একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন কিভাবে এটা তৈরি করবেন। ডিজাইন আপনারা নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, আর্টবোর্ড সাইজ বলতেছি। নিউ থেকে 1920 নেবেন। আর্টবোর্ড সাইজ হচ্ছে 1920 পিক্সেল উইথ, আর হাইটে যাবেন হচ্ছে 7000 ধরে, এটা পরে বাড়ানো যায়। আচ্ছা আমরা প্রথমে 2000 রাখি, তারপরে চেঞ্জ করে নিব। রেজুলেশন অবশ্যই 72 RGB কালার, ওয়েব টেমপ্লেট, দেন ক্রিয়েট করলাম। এরকম আমাদের একটা ওয়েব টেমপ্লেটের এই বিষয়টা আসবে। আমাদের বলছিলাম ভেতরের যে পার্টটা হবে এটা হবে 1140 পিক্সেল। আমরা 1100 আমরা প্রথমে ম্যানুয়ালি দেখাবো, তারপরে গ্রিড বানায় দেখাবো আর কি। আমরা যদি ম্যানুয়ালি করি 1100 বলছি, 1140 পিক্সেল উইথ হবে, আর হাইট যা আছে এটা দিয়ে নেন, এটা সমস্যা না। আমরা ধরেন 500 দিলাম। আচ্ছা আমাদের এইটা হবে মেইন, যে আমাদের বডিটা থাকবে সেইটা। কিন্তু তাহলে আমাদের দেখেন আউটসাইডে কতটুকু বাকি থাকলো, এটা একটু হিসাব করে বের করতে হবে। হিসাব করে একটু বের করি। আর এগুলো এখন সোজা হয়ে গেছে, এগুলো করতে হয় না নিজেদেরকে। তারপরেও ডকুমেন্ট সেটআপটা দেখানো দরকার, বিদায় দেখাচ্ছি। ক্যালকুলেশন, আমরা দেখেন একটু দেখি, 1920 মাইনাস হবে 1140, তাহলে কত থাকে? 780 ডিভাইডেড, দুই পাশে আমরা যে জায়গাটুকু বাদ রাখবো আর কি, দুই পাশে দেবো, এই জন্য দুই পাশে ভাগ করলাম 2 দিয়ে। তার মানে 390 পিক্সেল করে বাদ যাবে আর কি আউটসাইডে। আমাদের যে মার্জিন থাকবে হচ্ছে 390 পিক্সেলের একটা ডকুমেন্ট নিলাম, নিয়ে
আমরা এরকম করলাম। আমরা দেখেন এই দিক দিয়ে আমরা চাইলে এই পর্যন্ত আমাদের হচ্ছে মার্জিন এরিয়া থাকবে। তাহলে আমরা এরকম একটা গাইড দিয়ে নিলাম এবং এই পাশে এটা বসায় একটা গাইড দিয়ে নিবেন। তার মানে আমরা যে আচ্ছা স্যার, মেইন এখানে আমার ক্যালকুলেশন না পুরো ক্যালকুলেশন, হ্যাঁ তাহলে যে বলেন। মাস্টারে যে আমি প্রথমে যে রেক্টেঙ্গেলটা আঁকছিলাম ওটা কি আই থিঙ্ক আমি যে গ্রিডটা দিতে পারতাম, পরটা তো আঁকার প্রয়োজন ছিল না। ওইটা দিয়ে দিতে পারতা তুমি। এটা তাহলে দুই পাশ থেকে যে সেন্টার হয়েছে এটা আবার সেন্টার করাটা, ওই জন্য আমি দুই পাশ থেকেই দেখাইলাম আর কি। তুমি চাইলে ওইটাও নিতে পারতা, অথবা আমরা এটা যে সিলেকশন থেকে যেটা আচ্ছা প্রথমে নিছিলাম, সিলেকশন থেকে আর্ট ক্যানভাস দিয়ে এটা সেন্টার করে দিলে ওই দুই পাশে সেট হয়ে যেত আর কি। সেটা করেছে। এটা দুই পাশ থেকেই তুমি হ্যাঁ হ্যাঁ, যেভাবে সেটা ইচ্ছা বলো। সেভাবে করতে পারো আর কি। আমরা যদি এই যে 1140 নিতাম বা ওইটা যা আছে থাক, দুইটা দিয়েই করা যাবে। এখন যার যেটা দিয়ে সুবিধা আর কি, যে দিক থেকে। আমরা এর আগে যেহেতু ওই পাশে ওইভাবে করাইছিলাম, এই দেখো এটা সেন্টারে বসে গেছে। এই দুই ভাবেই করা যায়। এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আউটসাইড ইনফরমেশন থাকবে, যেটা এগুলো দেখা যাবে আর কি। তো মেইন টপিকস গুলো থাকবে আমাদের এইটার মধ্যে। আপনারা যদি এটা রেসপন্সিভ বলি আর কি, এইটাকে এই রেসপন্সিভ করতে গেলে আপনাকে এর মধ্যে এখন ডিজাইন করতে হবে বুটস্ট্র্যাপ গ্রিড অনুসারে। এই গ্রিড সিস্টেমের গ্রিড গুলোকে, বুটস্ট্র্যাপের গ্রিড গুলোকে কয় ভাগে করা যায়? 2 কলামে করা যায়, 8 কলামে করা যায়, 4 কলামে করা যায়, 12 কলামে করা যায়। তবে সব থেকে পপুলার হচ্ছে 12 কলামে করা। তাহলে আমরা যদি 12 কলামে করতে চাই তাহলে সেটা কলমে ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ বলেন। কলমগুলোর কাজ কি আর কি? এইটা যখন ধরেন, কলমগুলোর কাজ কি? কলমগুলো এটা হচ্ছে ডিজাইনের একটা প্রিন্সিপাল হিসেবে কাজ করে আর কি। এগুলো যখন যারা ওয়েবে কনভার্ট করবে তারা আসলে দেখবে যে এটাকে আমি কয়টা সেকশনের মধ্যে নিব বা কয়টা প্রপোর্শনের মধ্যে নিব। এই যে এখানে একটা স্লাইস নামে টুলস থাকার কথা, স্লাইস টুল দেখাইছিলাম কি? এই যে স্লাইস টুল, ওরা আসলে এটা ডিভাইড করে যে এটা কয়টা এর মধ্যে। আমরা যদি ধরো 4টা গ্রিডের মধ্যে নিলাম, তাহলে সুবিধা কি, তারা এটাকে কোডিং করতে সুবিধা হবে, এটার হাইট ওয়েট বা এটা মেইনটেইন করা ওদের জন্য সুবিধা হয়। যার কারণে এটা ওয়েব ফ্রেন্ডলি করার জন্য আমরা এই গ্রিড সিস্টেম গুলো ফলো করে ডিজাইন করি। এবং এটাতে আরো অনেকগুলো ফ্যাসিলিটিস আছে, তুমি দেখতে পারবে যে কতগুলোর মধ্যে আমি রেসপন্সিবল মেইন রেসপন্সিভ। আচ্ছা আমরা রেসপন্সিভ দেখি একটু, রেসপন্সিভটা কেমন হয়। আমরা যদি বিহেন্সের কথা বলি, ওয়েবসাইটে আমাদের ছোট টিম রেসপন্স করার সময় জিনিসগুলো আমাদের লাগে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওইটাকে রেসপন্সিভ ওয়েতে আপনাকে ডিভাইড করতে হয় আর কি। এটা ধরেন আপনি মোবাইল ভার্সনে দেখতেছেন তাই না? আপনি হচ্ছে, আমার আসলে ওয়েবসাইটটা থাকলে আমি দেখাইতে পারতাম আরো ভালোভাবে। আমি এইটার কথা দেই বুঝাই। ধরেন আমরা এইটাকে ছোট করে ফেলবো মোবাইল ভার্সন। মোবাইল ভার্সন হলে এইরকম করে শো করবে, এটা বোঝা গেছে? আরো যদি হয়ে যাবে তখন এইরকম থাকবে না। এই যে আমরা চেঞ্জ করে ফেলতেছি, এর কিন্তু ক্যারেক্টারিস্টিকও চেঞ্জ হয়ে যাচ্ছে এই ওয়েবসাইটটা এটার সাথে। এটা আসলে রেসপন্সিভ বলা হয়, ওয়েবসাইট রেসপন্সিভ। অর্থাৎ তুমি যে দিকেই ছোট বড় করো না কেন, এটা ওয়েব হয়তোবা মোবাইলে দেখতে পারে মোবাইলের ইউজার, অথবা ওয়েবের ইউজার হইতে পারে, অথবা ট্যাবের ইউজার হইতে পারে। এগুলোর মাধ্যমে আসলে আমরা রেসপন্সিভ করতে হয়। বোঝা গেছে কি? আচ্ছা আমরা এখান থেকে আর একটা ক্যালকুলেশন লাগবে। আমরা যদি 12 গ্রিডের করতে চাই তাহলে 12 গ্রিডের, তাহলে 12টা কলাম হবে আমাদের। প্রত্যেকটা কলামের যে গাটার থাকে, এই ভেতরের যে অংশগুলো, আমি এখান থেকে একটু বুঝাই। এই যে ভেতরের অংশটুকু, এগুলোকে বলা হচ্ছে গাটার। এই গাটার গুলোর মাপ থাকবে 20 দেওয়া হয়েছে এখানে, আর এগুলোকে দেওয়া হয়েছে এখানে মেবি 65। হ্যাঁ 65 আর হচ্ছে 20। এই যে গ্যাপিং গুলা, অর্থাৎ একটা সেকশন থেকে, এটা আমরা সেকশনই ভাগ করতে সুবিধা হবে। এটা ওয়েব
যারা কনভার্ট করবে HTML তাদের জন্য, এবং আমরাও ডিজাইনের করতে সুবিধা হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এটা কয়েকটা ওয়েতে করা যায়। আমরা ওখানে দেখছিলাম হচ্ছে 65, আর আমরা যদি 65 দিলাম পিক্সেল, অবশ্যই ওয়েবের এগুলো পিক্সেলে হবে। আমরা যদি এরকম করে চিন্তা করি, এরকম করে ম্যানুয়ালি তৈরি করতে পারি। একটা দিলাম, আর একটা হচ্ছে 20 পিক্সেল, তাই না? আমরা 20 পিক্সেলের একটা নেই, 20 পিক্সেল। এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। আমরা এটাকে বলা হচ্ছে কলাম গ্যাপ, আর এটাকে বলা হচ্ছে গাটার, অর্থাৎ দুটের মাঝে, দুইটা কলামের মাঝে কতটুকু গ্যাপ থাকবে। তাহলে এই দুইটা ধরেন, আমরা যদি এইরকম করে আসি, আর ভুল হচ্ছিল মনে হয়। আচ্ছা সরি, সমস্যা নেই, পরে ঠিক করা যাবে, ভুল হবে না। হয়েছে এখন? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টটা নিজের থেকে শেখার। সেলফ লার্নিং, এই যে ঘাটতে হয়, দেখতে হয়, রিয়েলাইজেশন করতে হয়, সব তো সেলফ লার্নিং এর সব থেকে বড় পার্ট হচ্ছে আপনি যা দেখবেন তা থেকেই শিখতে হবে। মানে ভাত খাইলেও এর মধ্যে ডিজাইন নিয়ে, ভাতের মধ্যেও ডিজাইন আছে, খাওয়ার মধ্যেও একটা আর্ট আছে, গোসল করতে গেছেন, গোসলের মধ্যেও আর্ট আছে, ডিজাইন নিয়ে থিঙ্কিং থাকতে হবে, এভরি জায়গাতে, ঘুমাইলেও থিঙ্কিং করতে হবে। হ্যাঁ, এটা আমি নিজেও সাজেস্ট করি। আমি সবগুলো নিয়ে কিন্তু কাজ করি না, আমার পার্সোনাল মানে শেখার ইচ্ছা থেকে আমি এগুলো শিখছি আর কি। আমি মোটামুটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, 3D, আমার 3D এর কাজ আছে, আমি দেখাবো না আপনাদের। হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্সে কোথাও একটা আমাদের মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, ও আমরা এইটা ভুল করে ফেলছিলাম। সেটা হচ্ছে এই যে গ্যাপটা, এইটা হচ্ছে গ্রিডের দুই পাশের যে পেডিংটা থাকে, প্যাডিং, এই যে প্যাডিং, এই পেডিংটা আমরা দিতে ভুলে গেছিলাম, আমাদের পেডিংটা দেওয়া উচিত ছিল আগে। এই পেডিংটা দেখেন কত, এই পেডিংটা হচ্ছে 20 পিক্সেল, তার মানে হচ্ছে আমাদের এখানে হয়েছে 120 এর মধ্যে এই দুইটা চলে আসছে আর কি। আমরা যদি একটু দেখেন, আমরা অর্থাৎ এর মাঝে দুইটা গ্যাপ হয়ে দুই পাশে যাবে আর কি, 10 করে। তা আমরা হচ্ছে এখান থেকে আসতো একটা, আমরা যদি একটু ভুল হয়েছে আর কি, এইটা এই দিক থেকে একটা যাবে, তাহলে বাকি সবগুলোই চেঞ্জ করতে হবে এখন আমাকে। আচ্ছা, বুঝতে পারছেন কি? আচ্ছা, এই হচ্ছে প্যাডিংটা এই দিক থেকে আসলে আসবে। আমরা যদি এই যে এইটা একটু করে, অর্থাৎ 20 পিক্সেল করে মুভ হবে আর কি, আমরা এইটা থাকবে না, সরি, এগুলো থাকবে না আর কি। আর আচ্ছা, বুঝতে পারছেন কি আপনারা? না হলে আবার নতুন করে দেখাবো আর কি।
আচ্ছা, আমরা এইরকম করে প্যাডিং থাকবে, চাইলে আমরা এটা অন্য ভাবেও করতে পারি। সেটা হচ্ছে ভিউ, এখান থেকে একটু ডিফিকাল্ট হবে, আমি যদি এগুলো থেকে কম করি। আচ্ছা, আমরা হচ্ছে ক্লিয়ার দ্য এক্সিস্টেড গাইড, এখান থেকে আমরা গাইডিং সিস্টেম গুলো করতে পারি। সেটা হচ্ছে এই পাশ থেকে কতটুকু গ্যাপ ছিল আমাদের 390 করে, এবং এই পাশে ছিল 390, এন্ড মাঝের যে বিষয়গুলো আমরা হচ্ছে নাম্বার অফ ছিল 12টা, তাই না? আর এর মাঝের গ্যাপ ছিল কত করে? 20 করে ছিল, তাই না? কোথায় গেল এটা? সেকশন হাইটটা লাগে না আসলে। সেকশন হাইট আমাদের কত ছিল জানো? 1120 হবে মেবি। এখানে চলে যায় কেন? আচ্ছা, হাইটটা আমাদের ম্যাটার করবে না, আমরা তো এটা তৈরি করে ফেলছি। এটা যখন দিয়ে দিবেন তখন অলরেডি একটা হাইট ক্যালকুলেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে এখান থেকেও এগুলো করতে পারি, তৈরি করে নিতে পারি। আর আপনারা ট্রাই করবেন এইটা মেইনটেইন করার। আমি এটা দিয়ে দেব, এটা বারবার তৈরি করা লাগে না, এটা বিরক্তিকর একটা জিনিস। এই যে এই পেডিংটার সিস্টেম আমি একটা ফুল করা আছে এখানে তৈরি করা আর কি। আমাদের পেডিংটা যেটা ছিল, এই যে পেডিং দুই সাইডের যে বিষয়গুলো, এটা পেডিং বলা হয়। এরপরে যে কলাম গুলো ছিল, এটা কলাম। এরপরে হচ্ছে যেটা ছিল গাটার, এটা হচ্ছে গাটার। বুঝতে পারছেন? আমি আপনাদের এটা দিয়ে দেব। আমরা যদি এই বুটস্ট্র্যাপ 4টাকে ওই পাশে নিই, ওয়েব টেমপ্লেট এখান থেকে ডুপ্লিকেট করব, আনগ্রুপ, ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে গিয়ে ওয়েব টেমপ্লেট, দেন এর উপরে ফেললাম। আপনি দেখেন এখানে ওইটা চলে আসছে আর কি। এইটার উপরেই পড়লো কি? হ্যাঁ, এটা কপি হয়ে এর উপরেই আসছে। আমরা ওই পাশে কপি করবো আর কি, ডুপ্লিকেট এখান থেকে সোর্স দেখাই দেবেন কোথায় আপনি ডুপ্লিকেট, ওয়েব টেমপ্লেটে। এখানে এইটা হচ্ছে ওয়েব টেমপ্লেটটাতে যে কপি হবে। আমরা যদি এখন এখানে আসি, দেখেন এই যে আমাদের এটা এইভাবে হয়ে গেছে আর কি। এটা হইলে আপনার এই যে এই কলামগুলো এখন ইউজার ফ্রেন্ডলি মনে করা না হওয়ার কারণ হচ্ছে, এটা আসলে এখান থেকে যে প্রবলেমটা ফেস করে সবাই, এটা বিরক্তিকর একটা জিনিস হয়ে থাকে, যার কারণে আসলে এটা সবাই ইউজ করে না। এই যে কলামগুলো, এই গাইডগুলোকে এইটা দিয়ে রেখে তারা নিজেদের মতো ডিজাইন করে, এবং এটা রেখে দিতে হয়। মূলত এইভাবেই সবগুলো এখন যায়। আমরা যারা ওয়েবে ইউআই নিয়ে কাজ করি, এই বিষয়টা নিয়ে কাজ করি। আমি আপনাদের এইটা দিয়ে দেব, এইটা দিয়েই ডিজাইন গুলো করতে পারবেন। আমরা দেখি একটা ডিজাইন কিভাবে ক্রিয়েট করা হয়। এক্সডি দিয়ে ভালো হয় আর কি, যা ফটোশপ দিয়ে করা হয়। হ্যাঁ হ্যাঁ, এক্সডি ফ্রেন্ডলি আর কি, ইউজার ফ্রেন্ডলি। ওই এত কিছু নাই তো, ওটা ইউজার ইউজের ক্ষেত্রে অনেক সুবিধা। হ্যাঁ, এক্সটি মূলত ইউআই এর আর প্রোটোটাইপের জন্য, প্রোটোটাইপিং করার জন্য। আচ্ছা, আমরা একটু দেখি। আমাদের হচ্ছে একটা নেভিগেশন বার তৈরি করা, তারপরে এখানে থাকে একটা লোগো। আমরা যদি চিন্তা করি, আমরা 3টা গাইড দিয়ে নেই মাঝামাঝিতে, এগুলো রাখবো না। এটা এত গাইড থাকলে বিরক্তিকর লাগে। থাক, যেহেতু দিয়ে ফেলছি আর কি, চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, গাইড রাখবো না আর কি, শুধু বুটস্ট্র্যাপের ওইটাই রাখবো। আমরা শুধু 3টা গাইড দিয়ে রাখবো, কলাম দিয়ে রাখবো আর মানে রো। আমরা এখান থেকে দেখি।
এই সময় আবার কে ঢোকে? তারিকুল সাহেব, ইনি তো নতুন মনে হচ্ছে, ইনি কে? না, চিনতে পারি না। হ্যালো, আচ্ছা আমরা যে আমি লঞ্চ চট্টগ্রাম নীলা আপনাদের সাথে ছিল তো আমি মনিটরিং এর জন্য ঢুকছি ক্লাসে। ও আচ্ছা, ঠিক। কেমন আছেন? কাল আপনাকে অনেক চিনার কথা সেভাবে আমরা ক্লাস করছিলাম একসাথে। হ্যাঁ, হয়তো বা চিনি আর কি। তারিকুল ভাই নামে কি হ্যাঁ ভালো করে। আগে যে মশার ভাইটা একসাথে ছিলাম। ও হ্যাঁ, এখন চিনতে পারছি। কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ক্লাস নিচ্ছেন না কয়টা থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, 9টা থেকে। আচ্ছা আমি প্রতিদিন আসি এখন থেকে ঢুকবো মনিটরিং এর জন্য। আপনারা একসাথে দিয়ে দিন ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। নীলাপুর কি হয়েছে? না, ওনারাও ঢুকবে যে যখন সুযোগ পাবে অনেক কাজ তো সবাই মিলে দিলে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি দিয়ে দেবো। আর আমি তো 15 ঢুকবে সবাই। আচ্ছা ভাই, ঠিক আছে, অ্যাক্সেস দিয়ে দেবো ঠিক ইনশাআল্লাহ। আছে আচ্ছা ভাই। আচ্ছা করেন সবাই আচ্ছা কাজ করেন আর কি। আচ্ছা। না, দেখেন, আমরা হচ্ছে লোগো, এখানে প্রথমে আমাদের সেকশনে আমরা যেটা দেখছিলাম, এখান থেকে আমার ডিজাইনটা দেখেন, এখান থেকে দেখাই। আমার একটা লোগো দিতে হবে, এটাকে বলে হচ্ছে নেভিগেশন বার, এবং এটাকে হচ্ছে বাটন। তো আমরা এইরকম একটা নেভিগেশন বার দেব। তার আগে দেখেন, একটু ডিজাইনটা ইজি করার জন্য আপনারা একটা বিষয় ফলো করতে পারেন, সেটা হচ্ছে ধরেন সেকশন বাই সেকশন যে গ্যাপ, এটার একটা গ্যাপিং তৈরি করে নিতে পারেন। সাধারণত 120 বা 100 হইলে ঠিক আছে। আমরা 100 বাই, ধরেন এটা একটু চেক অন করি আর কি। আচ্ছা, হাইটটা দেব 20, এটা হচ্ছে হাইটটা হবে 100 দিলাম। প্রশ্ন আছে হ্যাঁ, কোশ্চেন থাকলে করতে পারেন। তবে যেটা একটু উপরে কোনো স্পেস দিয়ে রাখা হয় না। এই যে ওয়েট করেন, দেখাচ্ছি, সেভ এরিয়া থাকবে। আমরা সেকশন বাই সেকশনের গ্যাপের জন্য ধরলাম আমরা একটা সেকশন গ্যাপ দেব, এই পর্যন্ত সেকশন গ্যাপ, এরকম একটা বার করে নিলাম, এটার একটা নাম দেই, তাহলে সুবিধা হবে। সেকশন গ্যাপ। থাম্বনেলটা একটু ছোট করে ফেলি, স্মল থাম্বনেল। অর্থাৎ আমরা দেখেন, এই যে সেকশন, এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন বলা হয়। যে দেখেন, এখান থেকে, এই যে এখান থেকে একটা সেকশন শুরু হয়েছে, তারপরে এটাতে দেখে, এটা ক্লিয়ার বেশি। এই যে প্রত্যেকটাকে একটা একটা সেকশন বলা হয়, একটা সেকশন থেকে একটা সেকশনের গ্যাপ। আবার একটা সেকশনের মধ্যেও কিছু গ্যাপিং আছে, এটাকে বলা হয় ডিজাইনের হায়ারার্কি। দেন এখান থেকে এখানের একটা গ্যাপ, আবার এখান থেকে এখানের একটা গ্যাপ। এটা হচ্ছে টোটাল একটা সেকশনের গ্যাপ। এবং হচ্ছে এটা সেকশনের মাঝে যে সেকশন গ্যাপ, সেটাকেও আমরা একটা গ্যাপিং দিয়ে বানিয়ে নিতে পারি। আমরা যদি সেকশনের মাঝের গ্যাপ গুলো বলি, তাহলে এর জন্য একটা ইনার সেকশন গ্যাপ, তাহলে আমরা এটার জন্য একটা তৈরি করে নিব। এটা 20 থাক, আর এটা দিলাম হচ্ছে 60 দেই, ওটার অর্ধেক। আমরা এইটাকে বলবো হচ্ছে ইনার সেকশন গ্যাপ। প্রথমে এইভাবে করেন, তাও বিশেষ করে যারা এটা নিয়ে কাজ করবেন, এই রুলস ফলো করে করেন, তাহলে ডিজাইনের যে হায়ারার্কিটা, এইটা কোনো প্রবলেম হবে না। আমরা সাধারণত এখান থেকে একটা স্পেস বাদ দেই, এটা যদি আমরা এই স্পেসটা বাদ দিয়ে রাখি তাহলে সমস্যা নেই। আর হচ্ছে 60 বা 50% বাদ দিয়ে রাখলাম, অথবা আর একটু কমায়া দেওয়া যায়, এটা বেশি হয়ে যায়, 50% দিলাম। এটার সাথে এটার না করাই ভালো, সেটা আমাদের বেশি হয়েছে, আমরা একটু ছোট করে নেই আর কি। ইনার সেকশন গ্যাপটা বেশি হয়েছে, আমরা হচ্ছে এটা 50 করে দেই, 50, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে আমরা এখান থেকে যে গ্যাপটা দেব, এটা হচ্ছে ইনার সেকশনের গ্যাপটা আমরা মেইনটেইন করি, তাহলে আমাদের ডিজাইনের যে হায়ারার্কিটা এটা ঠিক থাকবে। আমাদের প্রথমেই দরকার হচ্ছে একটা লোগো ডিজাইন, লোগো দেওয়া। তো আমরা লোগোটা শুধু নাম লিখি, কোনো কিছু না লিখি, আপনারা নিজেরা লোগো বানাবেন, বা অফিসের যে লোগো আছে লোগোটা দিবেন। আর এইগুলো অবশ্যই
এই মার্জিন বরাবর হবে, অর্থাৎ আমরা এটা লেফট হ্যান্ড মার্জিনকে বেস করে তৈরি করব। আমরা এটা এখানে দিলাম। এখন যেটা করার দরকার, আমাদের এই নেভিগেশন মেনুগুলো তৈরি করা দরকার। এই নেভিগেশন মেনুগুলো কিভাবে তৈরি করব, আমরা প্রথমে একটা টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে একদম টাইপ টুল দিয়ে করলাম। করার পরে আমরা চেষ্টা করব এটা মিডিয়াম রাখার জন্য, এত বোল্ড না করি। করে এখানে কি কি থাকে, যেমন হোম থাকতে পারে, সবগুলোর ইমপ্রুভমেন্ট করতে গিয়েছি এটা করতে তো খবর হয়ে যাবে। হ্যাঁ তা তো হবেই। আচ্ছা, আমরা হচ্ছে একটা, দুইটা, সবগুলো তিনটা, মোটামুটি চারটা, পাঁচটা, অর্থাৎ 5টা করে গ্যাপ দিলাম। দেওয়ার পরে এই স্পেসটুকুকে কপি করব আর কি। আচ্ছা, কপি করে রাখি। তার আগে আমরা একটা কাজ করতে পারি, এইটুকু আগে ডিলিট করে দিই। এরপরে কি থাকে, অ্যাবাউট। কন্ট্রোল ভি দিলাম, স্পেসটা, অ্যাবাউট আস, বা শুধু অ্যাবাউট দিই, অত বড় কিছু লেখার দরকার নেই। তারপরে স্পেসটা কপি করছিলাম, ওটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে পোর্টফোলিও, এরপরে স্পেসটা আবার কপি করে দিলাম। এরপরে হচ্ছে ব্লগ হইতে পারে, ব্লগ, বিটা ক্যাপিটাল করে দেই। এরপরে স্পেসটা কপি করে দিলাম, আমাদের কন্টাক্ট। এইভাবে আমরা একটা, দেখেন এর মাঝের স্পেসিং গুলো কিন্তু সেম, যেহেতু আমরা একটা, এটা হচ্ছে টেকনিক আর কি। আপনি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে নিতেন, এটা আসলে হ্যান্ডেল করাটা অনেক কঠিন। আর আমরা বলছিলাম না যে গাইডিং গুলো দেওয়ার মেইন কারণ হচ্ছে, ধরেন আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে, এই ভেতর থেকে করা যাবে না, এই যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করতে হবে। এরপরে আমরা এই পাশে একটা কিছু দিব। এটার জন্য আমাদের যেটা দরকার, মানে ফন্ট সাইজটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বিষয়। আমরা এই ফন্ট গুলোকে ওয়েবে সর্বনিম্ন ফন্ট আপনারা 16 নিচে ইউজ করবেন না, বুঝতে পারছেন? সর্বনিম্ন কত ইউজ করবেন? 16। 16-র নিচে কোনো টেক্সট ইউজ করা যাবে না, তার কারণ ওয়েবে তা না হলে দেখা যাবে না। আমরা এরকম একটা বাটন ডিজাইন করব। আসলে এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে ক্লাস দরকার। তার বাটন ডিজাইনের কিছু প্রিন্সিপাল আছে, আপনি বাটন গুলো কিভাবে করবেন বা হেডিং গুলো কিভাবে হবে, এত কিছু যেহেতু বলতে পারবো না আমি এখন, পসিবল না। এই দিক থেকে দিলাম, এখান থেকে বলেন। কখন কালারগুলো মানে লাইট হয় আর কখন ডিপ হয়, মানে কখন লাইট দিলে আর কখন ডিপ দিলে একটা মানায়? এটা হচ্ছে এর উপরে ডিপেন্ডিং। আমি হচ্ছে দেখা হচ্ছে ডিফারেন্ট একটা কালার দেব। ডিফারেন্ট কালার ইউজ করা আপনি একটা ডিজাইনে ইউআই এর ক্ষেত্রে, যেটা কালার দিয়ে হায়ারার্কি তৈরি করতে পারবেন। দুইটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, যার কারণে এটা হচ্ছে বাটন গুলোতে, অর্থাৎ হাইলাইটেড পার্ট গুলোতে এটা ইউজ করবেন। আমরা যদি এইটার, হাইলাইট হ্যাঁ, আমরা যদি এইটার কথা ধরি, যে আমরা গ্রিন ইউজ করলাম, ব্লুর সাথে গ্রিন, এরপরে ধরলাম যে এখানে একটা, যে কোনো একটা টেক্সট দেই, লগ ইন দেন। চল লগ ইন দিই, লগ ইন। আমরা কালারটা নেই, এখান থেকে হোয়াইট কালার করে দেই, হোয়াইট কালারের মাঝে, আচ্ছা এটা 24 দেওয়ার দরকার নেই, আমরা একটু আরো ছোট করে দিতে হবে আর কি, তা না হলে
দুইটাকে ধরলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। আচ্ছা, আমাদের মনে ক্যানভাস কে সিলেক্ট করা আছে, ওই জন্য ভিতরে চলে যাচ্ছে অ্যালাইনমেন্টে। এখান থেকে সিলেকশন করবেন, তারপরে এরকম করলাম, এরকম করলাম, সেন্টার থেকে এটা অ্যালাইন্ড হয়েছে। এখন দেখেন এই সবগুলো অ্যালাইন হয়, সেন্টারে অ্যালাইন। তারপরেও যদি মনে হয় দরকার, সবগুলো এরকম করে সিলেক্ট করে সেন্টারে অ্যালাইন করে দিবেন। এই উপরেরটাকে ধরছে কেন, আমরা এই সেকশন গ্যাপটাকে নিচে নিয়ে আসি, মানে এটার দরকার নেই। এখান থেকে দিলাম, দেন এখান থেকে এবং এখান থেকে এটাকে একটা কপি করে রাখেন। এটার নাম হচ্ছে কন্ট্রোল জি তে কপি করলাম, নেভিগেশন মেনু। আমরা হচ্ছে এটা একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করলাম। এরপরে যেটা হবে সেটাকে বলা হচ্ছে হিরো এরিয়া বা ব্যানার এরিয়া। বা তো এইটার জন্য আমরা হিরো এরিয়ার জন্য আমরা চাইলে, অর্থাৎ এই নেভিগেশনের জন্য যে গ্যাপটা দিছিলাম, উপরের যে গ্যাপটা নিচেও সেম গ্যাপ চাইলে রাখতে পারেন, অথবা এটা অন্য অনেক ভাবে করা যায়। এটার আসলে রুলস আছে। আমরা এগুলো এই জায়গা থেকে আমরা একটা গ্যাপিং দিব। গ্যাপিং দিয়ে এখানে একটা হেডার তৈরি, হেডারের একটা সেকশন নিলাম, চেষ্টা করবেন 550 বা 600 মাঝামাঝি রাখতে, আর কি 600 রাখলাম আমরা। হেডারের ইয়েটা হবে 600। আমরা এরকম একটা হেডার সেকশন দিলাম এবং এইটা এই দিক থেকে এটার নাম দেন, এটার নাম হচ্ছে শেপ। এরপরে যেটা হবে, এর উপরে কিছু ইমেজ থাকবে বা কন্টেন্ট থাকবে, এই কন্টেন্ট গুলো নিতে পারি আমরা অন্য কোথাও না নিয়ে, আমরা এখান থেকে কপি করি, না হলে অনেক টাইম লেগে যাবে। PNG ইউজ করলে হবে। জেপিজি আমরা একটু এটার অপাসিটি কমাই দিই, তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে আর কি, আমরা বুঝবো কোথায় কি আছে। এটা এখন লক করে রাখি, সরি, লক। এখন আমরা চাইলে আমাদের মতো করে এরকম করে একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে আমরা হচ্ছে ওই টেক্সট গুলোকে এখানে বসাইলাম, বসায় এটাকে অ্যাডজাস্ট করতে হবে আর কি। কোশ্চেন করতে হবে। কোশ্চেন করেন, এই কথাটা প্রত্যেকদিন বলা লাগে না তো, মনে করলে তো আর এক্সট্রা কিছু দেই না। আপনারা কি মানুষ থাকলে বুঝতেছে নাকি? বলেন। আপনারা বুঝতে নাকি? ব্যাপারটা হচ্ছে কি, এই যে আপনি যে পেজটা যে তৈরি করতেছেন, সম্পূর্ণ একটা ওয়েব পেজ বলা যায়। হ্যাঁ, বলেন বলেন। ওয়েব পেজ যে স্যার লোগো মেনু বার দিলেন স্যার, এগুলো তো ক্লিক করলে কিছু আসবে না। আপনি তো জাস্ট খালি একটা মানে ইমেজ টাইপ ওয়েব পেজ তৈরি করতে এটা। এটাই তো কোডিং হবে, এটার উপরে কোডিং করে তাকে ডাইনামিক বানানো হবে আর কি। অর্থাৎ একজন ওয়েব ডেভেলপার, আমাদের কাজ শুধু ইউআইটা বানানো, ইউজার ইন্টারফেসটা, কোডিং আমাদের দায়িত্ব না এটা। তাহলে তো ওয়েব ডেভেলপারের ভাত পারবে না। একটা ওয়েব ডিজাইন করতে গেলে, একটা পুরো কমপ্লিট প্রজেক্ট হইতে গেলে এখানে অনেকগুলো মানুষের হাত লাগে, আমরা তো একাই সবকিছু করি। ধরেন একজন রিসার্চার লাগে, যেটাকে বলা হয় ইউএক্স ডিজাইনার। তারপরে একজন ইউএক্স ডিজাইনারটা আপনাকে ইনগ্রেডিয়েন্ট দেবেন, যে কি কি করতে হবে, কোথায় কি কি থাকবে, এইগুলো হচ্ছে ইউএক্স ডিজাইনার বলবে। এবং যিনি ইউআই ডিজাইনার হবে, আমি যেটা করতেছি ওইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করবে। এটার পিছনে কিছু স্কেচিং থাকে আর কি। হ্যাঁ, ওয়্যার ফ্রেম ডিজাইন, ওয়্যার ফ্রেমটা মূলত একজন ওয়্যার ফ্রেমার থাকবে এবং ইউআই ডিজাইনার থাকবে, একজন হচ্ছে ইউএক্স ডিজাইনার থাকে। এগুলো অন্য বিষয়, এগুলো একটা ক্লাসে সবগুলো বলা পসিবল না এবং কনফিউশন লাগবে। শুধু দেখেন একটা ভিজুয়াল ডিজাইন করতে পারেন কিনা, এইটুকু শিখলেই হবে এখন।
ক্লাসের নামে কি ছিল? ওয়েব টেমপ্লেট ডিজাইন। আচ্ছা, আমরা এর নিচে একটা ইমেজ দিব। ইমেজ দেওয়ার জন্য আমরা এরকম করে একটা শেপ নিতে পারি এইটার মাপেই। এটার হচ্ছে একটা কপি করলাম, কপি করে ওই সাইড গুলো থেকে ইমেজ যেহেতু নিব, আমরা এই ইমেজটা এর উপরে বসাবো, এটা ক্লিপিং মাস্কের জন্য। আমরা ক্লিপিং করে দেওয়ার জন্য ইমেজটাকে, আচ্ছা এটা একটা শ্যাডো টাইপের দেবো, আমরা এইটাকে ক্লিপিং করে দেবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে সে কি করবে, এখানে তার ইমেজটা, টার্গেটেড ইমেজটা বসাবে আর কি। আমরা যদি ইমেজ পাবো কোথায়, কি ধরনের, এই একটা ক্লাসের মধ্যেই থিওরি পড়ায়, টেমপ্লেট ডিজাইন সবকিছু টাফ আসলে। টাইম ম্যানেজ করা। থিওরি আর প্র্যাকটিক্যালে জবাব দিতে না যায় একটু পর পর। দুইটা ক্লাস হলো আর্থিক মনে করেন ক্লাস করতেছে একটু পর পর, আবার রিফ্রেশ দিয়া রিফ্রেশ দিতে থাকো, কিছু করার না। আমি কিছু বলতে পারি। বলেন বলেন, বলবেনই তো। কিন্তু মনে করেন একটা কথা বলি স্যার, এই ক্লাসের পর বহুবার যদি স্যার না দেন তাহলে আমার মনে হয় আমরা অনেক মানে থাকতে পারতাম। আমার মনে হয় স্যার এটা যদি হোমওয়ার্ক দেন তাহলে মনে হয় স্যার 2-3 দিন স্যার পারবো না, গেলেও পারতাম আপনি তো মনে হয় একটা হোমওয়ার্কও দেন না। না। চেষ্টা করবো। সবাই খুব পাশে মরে যায়, এটা দেখা বলবো যে আমাদেরকে এরকম একটা ওয়েবসাইট বানিয়ে লেখা বানাই দিতে হবে। একদম মানে সোজা পদ্ধতি। কাজ করতে না ভাই, তাতে এটাই বুঝাইলো যে আমরা একটা ভিজুয়ালাইজ তৈরি করে নিয়ে তার কাছে দেখাবো যে এটা আমাদেরকে বানাই দিতে না। ডেভেলপারের কাজ শুধু কোডিং করা, ও হচ্ছে ডিজাইন পার্ট তো দেখা দেখবে না সে। আপনার ইমেজটা নিচে চলে আসে, ইমেজটা উপরে রাখবে না, কিসের ইমেজ? লেয়ারটা ইমেজের লেয়ার। আমি তো উপরেই দিছি। এই যে কম্পিউটারের লেয়ার, ওই স্যার আপনার তো স্টেপ উপরে লেয়ার ইমেজের। এইটা তো আমরা মাস্কিং করে দিলাম পাগল। এটা দুই ভাবে করা যায়। আমি এটাতে ক্লিক, এখন এটাতে ক্লিক করলে সে এখানে এসে সব চেঞ্জ করতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর এটা আর একটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা, যে তুমি যেটা বলছিলে আর কি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়। আমরা এটার একটা কপি নেই, আমি দুইটাই দেখাচ্ছি। কার একটু বড় হবে আর কি, চেষ্টা করেন 668 হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, 668 বা আর একটু বড় রাখতে হবে আর কি, তা না হলে ভিজুয়ালি দেখতে ভালো লাগবে না। 750 দিলাম, ভাবছিলাম যে স্ট্যান্ডার্ডটাই ফলো করি, তা না হলে সমস্যা। এই অংশটার নাম কি? হেডার বা হিরো এরিয়া বলে আর কি এটাকে, হেডার সেকশন বা হিরো এরিয়া। আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করলাম, এটা বড় করলাম। 600 কত বললেন স্যার? 700 থেকে 678 থেকে 800 বা 750 মধ্যে রাখো, তাহলে
এই দুই ভাবেই দেওয়া যায়, তোমার এখন যেভাবে সুবিধা তুমি সেভাবে ইউজ করে দিবা আর কি। কতগুলো স্টেপ কেমন রাখবেন? ওইটা হচ্ছে একটা ভিজুয়াল ইফেক্ট নিয়ে আসার জন্য। ধরেন কি বলে এটাকে, আমি ব্লারি করে এরকম কালারফুল করতে চাচ্ছি আর কি। এই যে এরকম হবে আর কি, ব্লুইশ কালার ওভারলে করে দিলাম। দিলে না পুরোটাতে দিবেন? পুরোটা আগে তো এটা অমন ছিল। এটা বললাম। আমি শুধু তারপর এইটুকু হচ্ছে যে লাল একটা ইয়া দিলাম, কি লাল একটা পোস্টার করতে না, ওটা ব্যাকগ্রাউন্ডটা বাইর করতে পুরো খবর হয়ে গেছে। কোনটা? ওই যে একটা পোস্টার দিতে ফ্লায়ার দিলাম না, ও ফ্লায়ার না পোস্টার বলে এটাকে। হুম। ওটা ব্যাকগ্রাউন্ড আচ্ছা, আমরা এরপরে একটা বাটন ডিজাইন করতে পারি। এখানে একটা বাটন, আমরা বাটন ধরলাম। সবাই ঘুমাইছেন? সিরিয়াসলি করতে চলে যাবে। হ্যাঁ স্যার, ঘুমায় স্যার। জিরেগা ক্লিনিয়ার যেটা আমার মত স্যার এটাই খুঁজে পেতেছি না এখনো। পুরো চলে গেছে, ঘুম নাই। অফ করে রাখছিলাম এতক্ষণ। পুরাটা না, অল্প একটু অফ করে দিছিলাম আর কি। আমি দেখি হ্যাঁ বলেন। ওই ফ্লায়ারের ভিডিওটা যদি একটু আপলোড দিয়ে দিয়ে দিতে পারবেন স্যার। কেনা জানেন স্যার নাকি? জি স্যার, আগে স্যার, আগে স্যার আগে রহমান জান। সেটে সমস্যা কি, জুম ইন জুম আউট কিছু হচ্ছে না? দুইটা ভিডিও আছে আপলোড দিয়ে দেন না স্যার। আর কোনো সময় আমার একটা সমস্যা আছে কালকে রাত থেকে। কি সমস্যা বলেন? স্যার কি জানি একটা লেখা আছে যে চ্যানেল টার্গেটেড চ্যানেলে মুভ করতে চাইলে এই লেখা। এখানে একটা বাটন দিব, সেটা হচ্ছে ইউটিউবের বাটন। আমরা নরমালি একটা ডিজাইন করেই দেই। আপনারও, আমরা একটু বিরতিতে যাব আর কি, এত লং টাইম ক্লাস তো আপনাদেরও বিরক্তি লেগে গেছে। না স্যার, বিরক্ত লাগে না, কিন্তু আসলে কাজ না স্যার। চা খাবেন? দুইবার হয়ে গেছে। তারপরে মাথা উপরে দিয়ে দেন। জি স্যার, একটু কাজ দিব, ছেড়ে দেন স্যার, নাহলে স্যার মাথায় কাজ করবো না। এই তো স্যার। খেতে দিচ্ছে। আসলে একটা ঘুরে ঢেলে দিচ্ছে। আর এখানে ভিডিও আইকনটার কি দরকার? এটা তো ভিডিও প্লেই হবে, বা কেন এজন্যই দিলাম। ভিডিও থাকবে এখানে একটা। সাধারণত ওইটা দেখা যায় না। থাকে থাকে। আর এটার কিন্তু কোনো স্টাডি করতে পারবো না, বাকিগুলো যা টুকটাক স্টাডি করতে। স্যার, স্যার, একটা কথা বলি স্যার। বলতে আপনি তো থাকেন। স্যার প্রতিদিন ক্লাস করান, ব্যাচে কিন্তু কোথায় না। আপনি স্যার মানে কিভাবে যে প্র্যাকটিসের স্যার ব্রেনের মানে আপনার মাথার কিংবা কত, এটা আসলে স্যার আমাদের আসলে টেনশনে করে দেয়। কারণ কিভাবে স্যার দেখেছি মানে কোথায় রাখেন ব্রেনে, এই আসলে স্যার আপনি কম্পিউটারটা ব্রেনের কম্পিউটারটা কঠিন স্যার। আপনি প্রস্তুত করে না, 7 দিন বললো 2017 সাল, কারণ আমি তো কিছু চালাই 2011-তে, কিন্তু ওরা দিন কিছুই যায় না। এর থেকে আজকে জানা আপনি তো হ্যাঁ,
টুকরা দান করতেন আমটুকা দাম করতে দেয় না। আচ্ছা, মোটামুটি আমাদের সেকশন গুলো তৈরি হয়েছে। এখানে একটা ভিডিও প্লে হবে, এখানে স্টার্ট থাকলো, বা এটা একটু আর একটু উপরে যাবে, আমরা এটা একটা গ্রুপ করে ফেলি। এই শোনো, আপনার মতামত কত দূর? মনটা কি হয়ে গেছে? এখন বিরতিতে স্যার গেলে তখন দিয়ে দিব না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কেন লাগবে স্যার? আপনি লিখে সুস্থ পড়া লিখটা খালি কপি করবেন। এটা হবে বাটন, তাই না? আমরা বাটনটাকে বাটন নামে রাখি। এটা হবে শেপ, একদম অর্গানাইজ করে দেখাচ্ছি কিভাবে হবে, আর বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন আশা করি। এটা হচ্ছে BUTTON বাটন। যেমন যেগুলো মোটামুটি মাথায় ঢুকছে, আবার গ্রেডিং সিস্টেম একটু মাথার উপরে দিয়ে দিলে সবকিছু একদিনে ঢোকার দরকার নাই। মোটামুটি আমার নিচের দিকে একটা মোটামুটি আছে কিছুটা, কিন্তু উপরে গ্রেডিং আর বুট স্টেপ কি জানি বললেন, এটাই পুরোটা স্যার মাথার উপরে দিয়ে না দেয়ার উপরে দিয়ে গেছে বলে দেন ধরতে পারে। স্যার এদিকে একদিনের ক্লাস হ্যাঁ, অবশ্যই। এই পুরো ওয়েব ডেভেলপমেন্টের উপরে একটা কোর্সই আছে, আর এই পুরো কোর্স আমরা একদিনে করা লাগবে, বুঝছেন? স্যার আমার মনে হয় আমি নিজে স্যার এখন মনে হয় না এরকম ক্লাস করেন না 6 মাস একটা একদিনে পুরো ঢেলে দিচ্ছে এমন মাথা পুরো যাও হয়ে গেছে পুরো নিয়ে মেমোরি 3 বার হ্যাক করছে। আচ্ছা, আমরা দেখেন এখন সেকশন বাই সেকশন, যেটা সেকশনের গ্যাপ আমরা এটা দিলাম। এখানে আমরা একটা অ্যাবাউট সেকশন দেই, তাহলে অ্যাবাউট লেখাটা লিখি, এখান থেকে দেন অ্যাবাউট। আপনি সাধারণত কোন ফন্টগুলো ইউজ করেন? আমি সাধারণত কোন ফন্টগুলো ইউজ করেন? কিন্তু দেখতেছি কখন পপিন্স দিয়ে করতেছে এটা। কপি। আর এমন কয়েকটা আমাদের ফন্ট একটু যদি বলে দিতেন যে লোগোর জন্য কোন ফন্টগুলো আচ্ছা, বলে দিব ইনশাআল্লাহ, বলে দিব। এখনো একটু সময় দিতে হবে, এত সবকিছু একসাথে কেমনে করব। বলা যায় তোমরা তো না চাইতেই দিতেছি, এটা বলা লাগবে না, সময় দিতে হবে। খেলাফতি আমি কিন্তু আপনি যদি দেন আমি কিন্তু প্রতিদিন হোমওয়ার্ক করবো ভাই, বলছি না, খেলাফতি দেওয়া যায় না, খেলাফতি নিতে হয়। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে যদি এটা নিয়ে কাজ না করেন, তাহলে এটা নিয়ে যদি বেশি সমস্যা হয়, তাহলে জাস্ট শুধু শিখে রাখেন, বাট অন্য কোনো বিষয় নিয়ে কাজ করেন। সবই যে শিখতে হবে প্রথমে তো, না না, এত সোজা না। আপনি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, বড় বড় প্রজেক্ট গুলো নিয়ে, ওইটাতে ইজি। ওইটা তো স্টাডি থাকে, যেমন রিজুমি নিয়ে কাজ করতে পারেন, তারপরে লেটার হেড, এরপরে হচ্ছে ব্রোশিয়ার, তারপরে প্রপোজাল। মোটামুটি 15টা ডিজাইন কপি করছি তো। 15টার তো দুইটা কি একটা দিস, গ্রুপে দাও না কেন? গ্রুপে দিলে সমস্যা কি? কি কি সমস্যা না, আমার ওই গ্রুপটা তো স্টুডেন্টদের জন্য, ওইটা তো বড়দের জন্য না, ওখানে দিবা। না আমি ওটা চিন্তা করে দিই না যে কপি ডিজাইন আবার যে কেউ ফুট করে বলে বললেন হ্যাঁ আপনি আরেকজনের কপি ডিজাইন এগুলো পাবলিশ করলেন। তুমি তো তার ক্রেডিট দিচ্ছই যে কপি ডিজাইন লিখেই তো দিচ্ছ। রিটার আমি প্রত্যেকটা কনসেপ্ট কপি লেখা দিই। হ্যাঁ, এটা লিখে দিতে হবে।
অন্যকে ক্রেডিট দিতে হবে, তাহলেই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে পোস্ট করে দেবো। চেষ্টা করবো স্যার, এটা শিখাইতেছে না, একটা হলো প্রজেক্ট, এটারও জমা দিতে, খালি প্রজেক্ট চাবিটা একটু মোটামুটি অবশ্যই সবাইকে এটা এটা প্র্যাকটিস করতে হবে, তা না হলে হবে না তো। প্রজেক্ট জমা দিতে হবে না, এটা প্রত্যেকটা একটু হলো প্রজেক্টে জমা দিতে হবে, তা না হলে ড্রপ আউট হয়ে যাবে। অত বড় গাড়িটা একটু হলো জমা দেবো। আচ্ছা, আপনাদের কিন্তু ড্রপ আউট সিস্টেম আছে, মাথায় রাখেন। যারা প্র্যাকটিস করতেছেন না, ড্রপ আউট সিস্টেম আছে কিন্তু, বাদ পড়বেন। দিয়ে দিবেন তারা। আমি দেবো কই থেকে? না স্যার, আমি তো প্রতিদিন স্যার ক্লাস করি, মাঝে মধ্যে হোমওয়ার্ক করি, কিন্তু স্যার সবাই আমার স্যার ইন্টেনশনালি বলতেছে আমার মনে হয় ড্রপ আউট করে দিবে। আমি স্যার হোমওয়ার্ক করি স্যার, ক্লাসে এভরিডে ক্লাসে আসি স্যার, প্রথম দিন থেকে এখন পর্যন্ত। ক্লাসও করতে হবে, কাজও দিতে হবে, তা না হলে হবে কেমনে? স্যার আপনি কি আমাদের মানে কাজগুলো করার পরে যদি 2-4 সেকেন্ড সময় নিয়ে যদি একটু কমেন্ট করেন না, তাহলে তার কাজ করার আগ্রহটা আরো বৃদ্ধি পাওয়া যায়। কিন্তু কমেন্ট খুব কম আসে, এই জন্য আর পরে কাজ করে তার স্কিলটা নষ্ট হয়ে যায়। আমি আমাদের যে কথাগুলো একটু ভুল হয়েছে ওগুলো যদি একটু বইলা দেন যে এই জায়গাটা এই জন্য খেয়াল দেয় না। না স্যার, 2.5 ঘন্টা লাগে স্যার একটা করতে পারছিলাম, অনেক কষ্ট করে, কিন্তু স্যার কিছুই করিনি। আমার একটা আগে ভাই আমরা ভাই আপনারা জমা দিয়ে কিছু কমো না, আমাদের গরু সবখানে সব কিছু করতে হয় না, জায়গা খালি খাই না। আমি না পেয়েছি, আরে কারে কইতে না না, আমি কি তার কইছি? দেখা যায় কি স্যার, আমি একটা পারি অনেক কষ্ট হয়ে যায়, তখন স্পেশালিস্টের মানে কোন ফ্রেন্ড নেই আর কি স্যার, স্পেশালিস্টের ইয়ে নেই, মানে মাঝে মাঝে কোডিং সিস্টেম নেই আর কি, ওরা স্যার আমাকে হেল্প করে, ওইখান থেকে আমি অনেক কষ্ট স্যার হোমওয়ার্ক ক্লাস, এর জন্যই স্যার অনেক কষ্ট পাই, আপনি কিছু না বললে। আমার সেট একটু স্লো হয়ে গেছে আর কি, কাজ করতেছে এক জায়গায় যাচ্ছে আর কি। মনে মনে হয় স্যার আমি সেটা বুঝতে পারি, 6 মাস ক্লাস একদিনে ছিল কি হয়। কি হয়, মাথা জ্যাম হয়ে যায়। জি স্যার। একটু বিরতি দেন না, ঘুরে আসি, তারপরে আবার শুরু করেন। আমি এই পর্যন্তই, আর স্যার মাফ করে দিবেন না? তারা দেখে আমাকে ক্লাস শেষ করে দিবেন, না অথচ না। স্যার আপনি যেই মানে যতটুকু দিলেন স্যার, শেষ করলে কিছু বলার নাই স্যার, আমার তো যথেষ্ট আমার বলতে। আচ্ছা, আরো কিছু কিছু বিষয় থাকবে এই জায়গাগুলোতে আমরা একটা এই যে এইটাই কপি করে দিতে পারি, এইটা কপি, কপি বাটন, আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম বাটনটা ওইটার সেকশনের মধ্যে নিয়ে যাই। স্যার কি দেখে স্যার দিলে স্যার ইয়ে পাবো স্যার, ওয়েব টেমপ্লেট দেখে স্যার দেবো স্যার। হ্যাঁ, এটাকে ধরলাম। ওয়েব টেমপ্লেট লেখা সার্চ দিলে সবগুলো পাওয়া যায়, যে এরকম সলিড ডিজাইন তো পাই না, যে যেটা দেখে দেখে কপি করতে পারবো। আমি লিংক দিয়ে দিব না। আপনার হ্যাঁ স্যার, আপনার কয়েকটা ডিজাইন চেঞ্জ করলাম আমরা স্যার, কপি করতে পারি। না, এটা কপি করতে পারবেন স্যার, আপনি
করে দিয়ে ফটো ফটো দিয়ে আমরা টেনশন করবো সব করে ফাইবার অনুভূতিটা পাইছি প্রতিটা বুদ্ধি আমি তো অনেক চেষ্টা না না স্যার বুঝিয়ে দিচ্ছে আমরা প্রথমবার করতেছি সেই অনুযায়ী স্যার বুঝিয়ে দিচ্ছে করি আমার লাইফের ফার্স্ট আর কি একদম প্রথম যে বায়াটা কালকে আমার নক দিছে করোনাকালীন সময় আমি বাঁচে আছি নম্বরে জানার জন্য তো লক করা, তারপরও আবার ধরে কেন? আপনি রাত্রি কালে কিছু কাজ নিয়ে নিচ্ছেন? হ্যাঁ রাতে আরো কিছু কাজ নিয়ে নিচ্ছেন? আরে ওই কই তো তোর ব্যবসা নাকি পুরো লাটে উঠে গেছে আর কি অনলাইন বিজনেস করে ই কমার্স ওয়েবসাইট পরে কই তো কয় করোনার কারণে আমার তো পুরো ব্যবসা বন্ধ চলছে ঠিক আছে তাহলে আপনারা গল্প দিতে কেন ই কমার্স কি রোডটা বন্ধ দেয় এটা কেমনে কই জানি না আমার না না ই কমার্স প্রোডাক্ট বিক্রি করে না কি ওইলো ওই যে মনে করেন ইয়া সিভিল ইঞ্জিনিয়ার বাইরে কয় নৌকা পাওয়া দিচ্ছে আমি না মিয়া হয় হয় তো বাইরে 15 টাকা বলতে ওরা দুই ভাই বোন মিলা কাজ করে ওরা বলতেছিল এই বিপিটা আবু জাবিয়াকে জিজ্ঞেস করলো কথা হচ্ছে করে পরে ভালো মতো জিজ্ঞেস করে বলতে আপনি নাম দিন স্যার কি শুনতেছেন স্যার হ্যাঁ হ্যাঁ শুনতেছি অবশ্যই। আপনারা তো কথা বলতে পারতেছেন, আমাকে তো কাজ দেখানো লাগতেছে, বুঝেন না? আপনি বিরক্ত আর এখান থেকে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফ থেকে হাইপেন্ড উঠাই দেব, এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিই। আচ্ছা স্যার একটা তো আপনার একটা বিষয় আমার একটু জানার স্যার এই প্যারাগ্রাফটা মাস্টার স্যার মানে জাস্ট চেক করতে স্যার হ্যাঁ, শুধু প্যারাগ্রাফের মাঝে গ্যাপ বাড়াইতেছি। স্যার এই প্যারাগ্রাফটা মাস্টার ওয়ার্ডের মাস্টার অনেক সময় জাস্ট চেক করতে স্যার গ্যাপগুলি বেশি বেশি হয়ে যায় এখানে কি কোনো কিছু করা যায় স্যার না, ওইটা হবেই, ওই জন্য আমরা জাস্টিফাই কম ইউজ করি। জাস্টিফাই ইউজার ফ্রেন্ডলি না। যদি বায়ার চায় তাহলে তো কিছু করার নেই। মনে একটা জড়া তার মানে ডিজাইন ভালো হচ্ছে না। আর স্যার ভালো স্যার মানে আপনি বলতেছেন আপনি কাজ পারেন না আর আমরা শুরুই করতে পারিনি আমরা কি করে আপনার কাজের বিচার করবো ঠিক স্যার আর একটা কথা হচ্ছে স্যার এটা তো করতে হবে আমার এটা একটা টেনশনের বিষয় কিছু পাবলিক আছে শুধু টেনশনেই থাকবে, আপনি আবার তাদের মধ্যে পড়ে যাবেন না। কাজ করে না তাহলে টেনশন করে মরে আর উনি অন্য টেনশন করে সবসময় আমি জানাবো কিসের টেনশন করে স্যার আর এসব কথা বলবেন না আর এখানে আমার একটা ইজ্জত আছে উনি তার সবসময় টেনশনে থাকে কিসের টেনশন? এই একটা জায়গায় নেটওয়ার্ক অনেক কাজে বুঝছেন এই জন্য সে বারবার আসতেছে আর যাইতেছে কিন্তু ক্লাস ঠিক মতো করতে পারতেছে না বুঝছেন এগুলোর কাজ কি? দেখেন এই যে সেকশন গ্যাপ মেইনটেইন করে আমরা ডিজাইন গুলো করতেছি,
এরপরে এখানে যা দিবেন আরো যদি বাড়াইতে চান আমরা এইটুকুই রাখি আজকে। বুঝাইতে পেরেছি? একটু ভালো হতো যে আমরা কতটুকু করছি সেটা আমাদের ব্যাপার। তার ভিডিওটা দিয়ে দিয়ে দাও। আচ্ছা, দিয়ে দেব। আর কিছু? আজকে অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম, মানে বৃষ্টির কারণে অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার। স্যার আপনার নিয়ম অনুযায়ী আপনি আমাদের সিস্টেমগুলো দেখান। আমার নিয়ম আমি চাইলেও পারবো না। আমি তো এই যে অবসর টাইমে যেটা হয় সেটা আপনাদের বলি, কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস টপিকস ওয়াইজ আমাকে ভিডিও সাবমিট করতে হবে, আদারওয়াইজ পেমেন্ট পাবো না। আপনারা চান আমি পেমেন্ট না পাই? নষ্ট করে ফেলাম। জি স্যার, আমাদের তো ইনভেস্টিগেশন নাই, লগন নাই, কিছু নেই। বুঝছেন? যে স্যার আমাদের মার্কেটের ক্লাস আমাদের স্যার আগে মার্কেটে না ঢুকার মার্কেটে ঢুকার আগে রিলেভেন্ট যে বিষয়গুলো জানা দরকার ওই বিষয়গুলো যদি এখন জানি তারপরে না হলে মার্কেটে স্যার আরো মাস 2-3 পরেই যায়। কিন্তু স্যার আপনার আগে কোর্স কি 3 মাস হবে নাকি? কোর্স কতদিন হবে? মার্কেটে করেন পারিপার্শ্বিক অবস্থা, মার্কেটে কিভাবে আমি প্রজেক্ট সাবমিট করব, এগুলো এখন আমি জানি না। বুঝেই মার্কেটে ঢুকে তো স্যার মার্কেট নষ্ট করার কোনো প্রয়োজন নেই। জি স্যার, এটা ঠিক। আমার মনে হয় স্যার ক্লাসটা কয়েকটা দিন পরে নিলেই হয় আমাদের, মানে এটা টপিকের উপরেই নেন, কিন্তু আপনি স্যার এর রিলেটেড অনেক যেমন বিষয় আছে, প্রজেক্ট সাবমিট, তারপরে অর্ডার ডেলিভারি, তারপরে স্যার এটা আমার এই যে পেমেন্টের জন্য কি কি বিষয় জানা প্রয়োজন, এই সকল বিষয়গুলো জানলাম। আমরা মার্কেটে আরো পরে ঢুকি, অ্যাকাউন্ট পরে খুলি। খুলতে হবে এমন তো কোনো ইয়া নাই। রুলস এন্ড রেগুলেশন গুলো দিয়ে দিন, এটা আমরা নিতে পারি। এখন একটা স্যার কেউ অর্ডার দিলে কমপ্লিটলি অর্ডারটা কিভাবে একটা ফোল্ডারে সেট আপ করবে আমরা তো এইটাই পারি না। তাহলে শুধু শুধু মার্কেটে ঢুকে মার্কেটের আর কিভাবে যে একটা বায়ার আসলে কথা বলে অর্ডার নেয় সেটাই আমি কিছু দেখি না স্যার। লোড হচ্ছে। সাদা লোডিং হচ্ছে। $19 এর দাম। আচ্ছা, আমি এখানে এটা ভালো লাগতেছে না, আমি একটা দিয়ে দিতেছি একটু পরে। আমি এখন গেলাম এবং ভিডিওটা আপলোড করে দিচ্ছি।